কথাবার্তা যৌক্তিক প্রত্যক্ষবাদ। কেন এটা যৌক্তিক প্রত্যক্ষবাদ? প্রত্যক্ষবাদীরা কি ব্যক্ত করে? যে যথার্থ জ্ঞান লাভের উৎস হিসাবে প্রত্যক্ষকে গুরুত্ব দেয়, ওরা বুদ্ধির গুরুত্বটাকে অতটা প্রাধান্য দেয় না। এইবারে এই যে প্রত্যক্ষ, আমরা কোনো বস্তুকে জানছি প্রত্যক্ষের মধ্য দিয়ে। যদি সব বস্তুকে বা সব বাক্য আমি কি যাচাই করে নিতে পারবো প্রত্যক্ষের মধ্য দিয়ে? যদি না পারি তাহলে আমাদের কি দরকার? সেক্ষেত্রে বাক্যটাকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করে নেওয়া দরকার। যৌক্তিকভাবে বিশ্লেষণ মানে একটা বাক্যকে অসংখ্য ছোট ছোট বাক্যে ভেঙে নেওয়া। আমরা জানি মূল বাক্যটাকে আমরা যদি প্রপোজিশন বা স্টেটমেন্ট হিসেবে ধরি, ছোট ছোট বাক্যগুলোকে এলিমেন্টারি প্রপোজিশন বা এলিমেন্টারি স্টেটমেন্ট হিসেবে ধরি। এই এলিমেন্টারি স্টেটমেন্ট এগুলোকে যদি আমরা যাচাই করে নিতে পারি, একটা বাক্যকে ভেঙে যে আমি বাক্যগুলো পেলাম সেইগুলোকেও যদি আমরা যাচাই করে নিতে পারি বা সেই বাক্যগুলোর সত্যতা নির্ধারণ করে নিতে পারি, তাহলে মূল বাক্যটার সত্যতা নির্ধারণ করতে পারবো। এই যে বিশ্লেষণ, এটা যৌক্তিক বিশ্লেষণ, এটা কোনো মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নয়। যৌক্তিক বিশ্লেষণের উপরে আর অভিজ্ঞতাবাদের উপরে প্রতিষ্ঠিত বলে এই মতবাদটার নাম হচ্ছে যৌক্তিক প্রত্যক্ষবাদ বা যৌক্তিক অভিজ্ঞতাবাদ। লজিক্যাল পজিটিভিজম কিসের কিসের উপরে নির্ভর করলে? একদিকে প্রত্যক্ষবাদ আর একদিকে বিশ্লেষণী দর্শনের ধারণাগুলো বা যৌক্তিকভাবে যে বিশ্লেষণী পদ্ধতিগুলো, সেই বিশ্লেষণী পদ্ধতির উপরে। এদের লক্ষ্য কি? এদের লক্ষ্য হচ্ছে একটাই, যে দর্শনকে বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করা বা দার্শনিক সিদ্ধান্তগুলোকে বিজ্ঞানের মতো যুক্তি এবং নির্ভর এবং সুনিশ্চিত বলে গড়ে তোলা। মানে দর্শনকে বৈজ্ঞানিক ভিত্তির উপরে প্রতিষ্ঠা করাটাই হচ্ছে এই দর্শনের লক্ষ্য। এই দর্শনের বলতে যৌক্তিক পদ্ধতি। এরা কি বলতে চাই? এরা বলতে চায় যে কোনো বাক্য বা কোনো উক্তি অর্থপূর্ণ হবে যদি এবং কেবল যদি তা গণিত এবং যুক্তিবিদ্যার মতো বিশুদ্ধ আকারগত হয়, অথবা বৈজ্ঞানিক জ্ঞানের মতো অভিজ্ঞতায় যাচাইযোগ্য হয়। আমাদের কাছে সব থেকে যুক্তি নির্ভর এবং আমাদের কাছে গ্রহণযোগ্য শাস্ত্রকোণগুলো গণিত, যুক্তিবিদ্যা, গণিতের সিদ্ধান্তগুলো সুনিশ্চিত। হ্যাঁ, সুমিত দা, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? সুমিত দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওদেরকে একটু ওই যেটা আমাদের অ্যানালিটিক ফিলোসফিতে বা ওই ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ ওয়েস্টার্নে তোমার ওই যে বিভাগটা আসছে না, যে প্রাইভেট ল্যাঙ্গুয়েজ ফিলোসফার আর অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ফিলোসফার, তো ওই যে ভাগটা এবং কারা কারা কোনগুলো মানে, ওটা যদি একটু সংক্ষেপে বলে দিতে, আজকে বা পরের দিন হলেও হবে। তো এবং সেখানে যৌক্তিক প্রত্যক্ষবাদীরা কোন জায়গায় দাঁড়াচ্ছে, এইটা এই লেটার উইটগেনস্টাইন আর হচ্ছে যে আর্লি উইটগেনস্টাইন, ওখানেও দু দলে পড়ছেন একজনই এক একটা, ওই জায়গাটা একটু যদি অল্প করে বলে দিতে খুব ভালো হতো ওদের ক্ষেত্রেও। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো, এই জায়গাটায় আমি কি বললাম? প্রথমে যৌক্তিক প্রত্যক্ষবাদটা কেন, মতবাদটার নাম যৌক্তিক প্রত্যক্ষবাদ হলো, শুধু প্রত্যক্ষবাদ কেন নয় বা শুধু যৌক্তিক মতবাদ বলে কেন গণ্য হলো না? এরা অভিজ্ঞতার উপরে নির্ভরশীল। আমাদের বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব নির্ধারণ করা হবে অভিজ্ঞতার উপরে নির্ভর করে। দ্বিতীয় হচ্ছে যে একটা মূল বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব সরাসরি যদি আমি অভিজ্ঞতায় না পাই নির্ধারণ করতে, তাহলে তাকে অসংখ্য ছোট ছোট বাক্যে ভেঙে নিয়ে সেই বাক্যগুলোর সত্যতা বিচার করে নেব, তার ফলে মূল বাক্যের সত্যতা প্রতিষ্ঠা করে নিতে পারবো। এরা কি করছে? দর্শনীয়দের লক্ষ্য কি? দর্শনকে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করা, যৌক্তিক এবং বৈজ্ঞানিক ভিত্তির উপরে আমাদের সকল প্রকার জ্ঞানকে এবং দর্শনকে প্রতিষ্ঠা করা। বলতে চাই এরা যে কোনো উক্তি অর্থপূর্ণ হবে যদি এবং কেবল যদি সেটা গণিত এবং যুক্তিবিদ্যার মতো বিশুদ্ধ আকারগত হয়। গণিত এবং যুক্তিবিদ্যার সিদ্ধান্তগুলোকে আমি জগতে খুঁজতে গেলে পাবো না, এগুলো আকারগত, এগুলো ফর্মাল, পিওরলি ফর্মাল। তাহলে যদি কোনো সিদ্ধান্ত বা যদি কোনো উক্তি যেটা অর্থপূর্ণ হবে
কখন অর্থপূর্ণ হবে? যদি সেটা গণিত এবং যুক্তিবিদ্যার মতো পিওরলি ফর্মাল হয়, বিশুদ্ধ আকারগত হয়, তাহলেও তাকে বলবো যে অর্থ আছে। দ্বিতীয়, যদি সেটা বৈজ্ঞানিক জ্ঞানের মতো অভিজ্ঞতায় যাচাইযোগ্য, বৈজ্ঞানিক জ্ঞানের মতো অভিজ্ঞতায় যাচাইযোগ্য হয়। এই দুটো কথা মাথায় রাখবে। কেন এরা এই পর্যায়ে একটা পৃথক গোষ্ঠী, পৃথক একটা দার্শনিক ভাবধারা গঠন করতে চাইলো, আর কাদের দর্শনের উপরে ভিত্তি করে? সময়কালটা হচ্ছে ঠিক প্রথম বিশ্বযুদ্ধের শেষ হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রায় আমরা ধরতে পারি 1923, এইরকম সময়কালটা যৌক্তিক প্রত্যক্ষবাদী একটা দার্শনিক চিন্তাধারা গঠন হচ্ছে। জন্য উদ্দেশ্য কি? এদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা এরকমই যে তৎকালে বিজ্ঞান অনেক বেশি ডেভেলপ করেছে, বিজ্ঞান পরমাণুর ধারণায় পৌঁছে গেছে, পরমাণুর সাহায্যে সবকিছুকে ব্যাখ্যা দিতে সক্ষম হচ্ছে, বিজ্ঞানের সিদ্ধান্তগুলো সুনিশ্চিত বলে গ্রহণযোগ্য হচ্ছে। দর্শন কিন্তু একই জায়গাতে পড়ে আছে, দর্শন সেই আদিবেদক তত্ত্ব নিয়েই পড়ে আছে। বলে দার্শনিক সিদ্ধান্ত তৎকালে যারা বৈজ্ঞানিক জ্ঞানের পরিপন্থী তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। দর্শনের যে কলুষিত করছে দর্শনকে, সেটা হচ্ছে অধিবিদ্যা। ফার্স্ট কাজ, দর্শনকে অধিবিদ্যা থেকে মুক্ত করতে হবে, মানে দর্শন থেকে অধিবিদ্যাকে বের করে দিতে হবে। দ্বিতীয়, দর্শনের সিদ্ধান্তগুলোকে বৈজ্ঞানিক সিদ্ধান্তের উপর, বিজ্ঞান কি করে? অভিজ্ঞতার উপর। বৈজ্ঞানিক সিদ্ধান্ত, পর্যবেক্ষণ পরীক্ষণের জায়গা আছে, আমাদের এখানে হয়তো পরীক্ষণটা জায়গা থাকবে না, কিন্তু পর্যবেক্ষণ এবং যৌক্তিক বিশ্লেষণ এই দুটোর জায়গা থাকবে। এই দুটোর সাহায্যে দার্শনিক সিদ্ধান্তগুলোকে আমরা প্রতিষ্ঠা করব। মরিৎজ সিলিক এর নেতৃত্বে ভিয়েনায়, অস্ট্রিয়া দেশের ভিয়েনায় একটা দার্শনিক চক্র বলে বসে। এখানে কিন্তু দেখা যাবে এই যে দার্শনিক গোষ্ঠীটা, এই দার্শনিক গোষ্ঠীর ম্যাক্সিমাম কিন্তু বিজ্ঞানের লোক, বৈজ্ঞানের শাখার লোক। শুধু সবাই যে দর্শনের শাখার লোক তা নয়, বিজ্ঞান গণিত এই শাখার লোক। এরাও চেষ্টা করলো নিজেদের মতো করে দর্শনকে অধিবিদ্যা থেকে মুক্ত। প্রভাব কাদের দ্বারা হচ্ছে? প্রত্যেকটা আলোচনার একটা মূলে কোনো একটা গোষ্ঠীর বা কোনো একটা ব্যক্তির চিন্তাধারাটা প্রভাবিত করে। যৌক্তিক প্রত্যক্ষবাদীদেরকে কার চিন্তাধারা প্রভাবিত করেছে? সেটা হচ্ছে ডেভিড হিউমের চিন্তাধারা, আর্নস্ট ম্যাকের চিন্তাধারা, উইটগেনস্টাইনের চিন্তাধারা। আর্নস্ট ম্যাকের যদিও চিন্তাধারাকে বলবো না, আরেকটা হচ্ছে অগাস্ট কোতের চিন্তাধারা, উইটগেনস্টাইনের চিন্তাধারা আর ডেভিড হিউমের চিন্তাধারা এদেরকে খুবভাবে প্রভাবিত করে। কোনটা? ডেভিড হিউমের সাথে এদের একটা বড় তফাৎ আছে। কোনো বাক্যগুলোকে প্রথমেই দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। সবার আগে দর্শনে আমরা দেখতে পাবো বাক্যগুলোকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলেন। সেটা হচ্ছে কি কি দুটো ভাগ? একটা হচ্ছে সংশ্লেষক, একটা হচ্ছে বিশ্লেষক। সংশ্লেষকগুলো সব পরোক্ষসাধ্য, বিশ্লেষকগুলো সব পূর্বতসিদ্ধ। পূর্বতসিদ্ধ, বিশ্লেষক সব আর পরোক্ষসাধ্য সংশ্লেষক। এই দু প্রকার বাক্য, যে সমস্ত বাক্য বা যে সমস্ত উক্তি এই দুটো শ্রেণীর মধ্যে পড়বে সেই উক্তিগুলি অর্থপূর্ণ। যেগুলো এই দুটো শ্রেণীর মধ্যে পড়বে না, তাদের কোনো অর্থ নেই, সেগুলোর থেকে দূরে থাকাই আমাদের ভাবে। এরকম কি ছিল? হিউমও অধিবিদ্যাকে বর্জন করার পক্ষপাতী ছিলেন। খুব সাধারণভাবে যদি আমরা বর্জন কথাটা হিউমের ক্ষেত্রে ব্যবহার নাও করি, তাহলে এটুকু বলবো অধিবিদ্যাকে ভালো এবং মন্দ দুটো ভাগে ভাগ করে নিয়ে মন্দ অধিবিদ্যাগুলোকে তিনি দর্শন থেকে বের করতে এসেছেন, বা মন্দ অধিবিদ্যার আলোচনাগুলোকে তিনি নিরর্থক বলেছেন। তার একটা কথাও আছে, তুমি হিউম একটা কথা বলছেন যে তুমি লাইব্রেরি থেকে একটা বই নাও, যদি দেখো এই বইটা সংখ্যাতত্ত্ব বিষয়ে বা অভিজ্ঞতালব্ধ কোনো বিষয় সংক্রান্ত, তাহলে তুমি বইটা পড়ো। যদি কোনোটাই না হয় তুমি ফেলে দাও, আগুনে পুড়িয়ে দাও। মানে হচ্ছে অধিবিদ্যার যেগুলো না সংখ্যাতত্ত্বের জ্ঞান দেবে, না অভিজ্ঞতালব্ধ বিষয় সময়ের জ্ঞান দেবে, সেই বিষয়গুলোকে তুমি বর্জন করো, সেগুলোকে তুমি ত্যাগ করো। কি করে আমরা দেখতে পাবো এই দ্রব্যগুলোর সাথে লিপ্ত থাকে? দ্রব্য কার্যকারণ সম্পর্কে আলোচনা, এইগুলো ভালো অধিবিদ্যার মধ্যে পড়বে, এইদেরকে আমরা পোষণ করবো।
আর যেগুলো ভালো অধিবিদ্যা সেগুলো পোষণ করা, মন্দ অধিবিদ্যাগুলো বর্জন। এখানে লক্ষণীয় যে হিউমকে তাহলে কেন যৌক্তিক পদ্ধতি বললাম না? হিউম এই যে দৃষ্টিবাদটাকে, অভিজ্ঞতাবাদটাকে বিশ্লেষণ মানে বাক্যগুলোকে বিশ্লেষণ করলেন, অভিজ্ঞতাবাদকে পোষণও করলেন, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। হিউমের দর্শনে আমরা যে বিশ্লেষণটা পেয়েছি সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আমাদের মানসিক অনুভূতিকে, মানসিক ক্রিয়াগুলোকে বিশ্লেষণ করে তিনি এটাতে পেলেন। কি করে? আরেকটা জায়গা হিউমের দেখেছি যে তিনি কোন বাক্যগুলোকে গ্রহণ করার কথা বলবেন, যেগুলো বাক্যগুলোর মুদ্রণ আমাদের হতে পারে। মুদ্রণকে দুটো ভাগে ভাগ করেছিলেন, মুদ্রণ আর ধারণা। মুদ্রণ কোনগুলো? যখন আমরা কোনো বিষয়কে জানছি, শুনছি সরাসরি ভাবে, তখন আমার বিষয় সংক্রান্ত যে ছাপটা বা সংবেদনটা হচ্ছে সেটাকে আমি মুদ্রণ। পরে সেই মুদ্রণ থেকে আমার যে জ্ঞানটা হচ্ছে সেটাকে ধারণা। মুদ্রণ, কেউ মুদ্রণকে দেখো সামনের দিকে রাখছে, মুদ্রণকে রাখছে বলে অভিজ্ঞতাবাদী। মুদ্রণ থেকে জ্ঞানের শুরু বলে অভিজ্ঞতাবাদী। দ্বিতীয় হচ্ছে এই মুদ্রণটা কি করে বিশ্লেষণ করে পেলেন? মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে তিনি মুদ্রণের ধারণা, মানে মুদ্রণের তত্ত্বে পৌঁছলেন। এরা ওখানে একটু আলাদা। যৌক্তিক পদ্ধতি দার্শনিক কি করলেন? বিশ্লেষণ করে কোথায় গেলেন? ভাষার যৌক্তিক বিশ্লেষণ করে এলিমেন্টারি প্রপোজিশনে যাওয়ার চেষ্টা করেন। তিনি কার কাছ থেকে নিচ্ছেন? এই জায়গাটা সবথেকে বেশি প্রভাবিত হচ্ছে যদি বলি আমরা, তাহলে সেটা হচ্ছে অগাস্ট কোট, আর কি বললাম আমি, আর্নস্ট ম্যাক, তার সাথে উইটগেনস্টাইন। ফ্রেগে, রাসেল, উইটগেনস্টাইন সবাইকে জুড়তে পারি, তার মধ্যে উইটগেনস্টাইন, অগাস্ট কোট, ডেভিড হিউম, আর্নস্ট ম্যাক এদের দর্শনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হলেন। একটা দার্শনিক গোষ্ঠী গঠন করলেন। ঠিক আছে, এই গোষ্ঠীটারই নাম হচ্ছে ভিয়েনা সার্কেলে হলো 1923 সালে, এরকম সময়কালে। কারা কারা এর প্রধান ছিলেন? এই গোষ্ঠীতে কারা কারা আছে দার্শনিক গোষ্ঠীতে? মরিৎজ শ্লিচ, অটো নিউরাথ, হান্স হ্যান, রুডল্ফ কার্নাপ। ঠিক আছে, এরা ভিয়েনা সার্কেলের নামগুলো: মরিৎজ শ্লিচ, অটো নয়রাথ, হ্যান্স হ্যান, রুডল্ফ কার্নাপ। ঠিক আছে, এরা একদম সরাসরি ভিয়েনা সার্কেলের, ভিয়েনা থেকে এসেছে। এছাড়া কেউ কেউ বার্লিনের ছিলেন, জার্মানিরও ছিলেন। রিচেনবার্গ, হান্স রিচেনবার্গ, এনাকে বলা হয় জার্মান মানে বার্লিনের। ব্রিটেনের ছিলেন এজে এয়ার, ব্রিটেন থেকে ছিলেন এজে এয়ার। ঠিক আছে, এরপরেও ইনডাইরেক্ট ভাবে কেউ কেউ উইটগেনস্টাইন এদেরকে জুড়ে রাখেন। আর ওই যে কার্নাপের নামটা বললাম, কার্নাপ, এই কার্নাপই প্রথম আমেরিকাতে এই যৌক্তিক প্রত্যক্ষবাদের প্রচার করেছিলেন। এরপরে দেখো এদের লক্ষ্য কি? লক্ষ্য একটাই, অধিবিদ্যার বাক্যগুলোকে অর্থহীন প্রমাণ করে অধিবিদ্যাকেই দর্শন থেকে বের করা, অধিবিদ্যা থেকে দর্শনকে মুক্ত করে দর্শনকে জ্ঞানের পর্যায়ে জ্ঞানশাস্ত্রে রূপান্তরিত করা, এটা হচ্ছে এদের লক্ষ্য। কেন অধিবিদ্যার বাক্যগুলি অর্থহীন? এদের মধ্যে অধিবিদ্যার বাক্যগুলি যেহেতু গণিত আর যুক্তিবিদ্যার মতো বিশুদ্ধ আকারগত নয়, পিওরলি ফর্মাল নয়, আবার বিজ্ঞানের মতো অভিজ্ঞতায় যাচাইযোগ্য নয়, তাই অধিবিদ্যার বাক্যগুলি অধিবিদ্যার বাক্যগুলি যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মধ্যে অর্থহীন। কেন অর্থহীন? এক, এগুলি বিশুদ্ধ আকারগত নয়। দুই, এগুলি অভিজ্ঞতায় যাচাইযোগ্য নয়। এই জন্য বাদীবিদ্যক বাক্যগুলিকে এরা সম্পূর্ণরূপে অধিবিদ্যার কোনগুলো? বাক্যগুলি যেগুলো আমার অতীন্দ্রিয় বিষয় সংক্রান্ত। আমরা আমার যেমন অদ্বৈত বেদান্তে ব্রহ্মকে একমাত্র সত্য
অর্থ যুক্ত হবে তখনই যে বাক্যগুলো সত্য হবে অথবা মিথ্যা হবে। সত্য হলেও তার অর্থ আছে বলবো, মিথ্যা হলেও তার অর্থ আছে বলবো। জ্ঞানীয় অর্থ, এখানে মাথায় রাখবেন, কিন্তু জ্ঞানীয় অর্থের কথা বলছি। জ্ঞানীয় অর্থ রাম সৎ ছেলে বা দশরথের জ্যেষ্ঠ সন্তান রাম। আবার বললাম আমি কংসের ভাগ্নে রাম। প্রথমটা আমার সত্য, দ্বিতীয়টা মিথ্যা, কিন্তু দুটো বাক্যই অর্থপূর্ণ, জ্ঞানীয় ভাবে অর্থপূর্ণ। যে বাক্যগুলো সত্য বা মিথ্যা, সত্যতা বা মিথ্যাত্ব কোনোভাবেই অভিজ্ঞতায় যাচাইযোগ্য নয়, আবার বিশুদ্ধ আকারগত নয়, সেই বাক্যগুলো অর্থহীন। অধিবিদ্যার বাক্যগুলো ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা, এই আদিবিদ্যক বাক্যগুলো কখনোই বিশুদ্ধ আকারগতও নয়, আবার অভিজ্ঞতায় যাচাইযোগ্যও নয়। তাই এই বাক্যগুলোর কোনো জ্ঞানীয় অর্থ নেই। ঠিক হিউমের মতোই তিনি এই অধিবিদ্যাকে, তিনি বলতে যৌক্তিক পদ্ধতিবাদী দার্শনিকেরা অধিবিদ্যাকে দর্শন থেকে বের করার চেষ্টা করলেন। এবারে আমাদেরকে বলতে হবে যে অধিবিদ্যার বাক্যগুলির জ্ঞানীয় অর্থ না থাকলেও এই বাক্যগুলির কি কোনো প্রকার অর্থ নেই? থাকতে পারে, আবেগাত্মক অর্থ থাকতে পারে। আমি যখন কোনো ধরো কাউকে আধ্যাত্মিক বিষয়ের জ্ঞান দিতে চাইছি, কারোর মনকে শান্ত করছি, তখন আমি এই ধরনের বাক্য ব্যবহার করতে পারি। আবার আমি কোনো কবিতা লিখছি, কবিতা লেখার সময় এই ধরনের বাক্য ব্যবহার করতে পারি। এই ধরনের বাক্য গানের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি, এই ধরনের কথা ব্যবহার করতে পারি। এগুলো কি করে? আমাদের আবেগকে প্রকাশ করে। তাহলে আদিবিদ্যক বাক্যগুলোর আবেগাত্মক অর্থ থাকতে পারে, ইমোটিভ মিনিং থাকতে পারে, কিন্তু কগনিটিভ মিনিং নেই। আর আমরা যখন আদিবিদ্যক বাক্যগুলিকে অর্থহীন বলছি, তখন এই কগনিটিভ মিনিং অর্থে অর্থহীন। আদিবিদ্যক বাক্যের কোনো রকম জ্ঞানীয় অর্থ নেই, এগুলো আমাদেরকে কোনো প্রকার জ্ঞান প্রদান করতে পারে না। কারণ জ্ঞান প্রদান করতে গেলে তাকে হয় সংশ্লেষক হতে হবে, না হয় বিশ্লেষক। বিশ্লেষক মানে বিদেহকে বিশ্লেষণ করলে আমি উদ্দেশ্য পেয়ে যাবো, বা উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিদেহকে পেয়ে যাবো। সকল লাল ফুল হয় লাল, সকল কুমার হয় অবিবাহিত পুরুষ, বিশ্লেষক। আরেকটা হচ্ছে সংশ্লেষক, যেগুলো তথ্য দেবে। যখন সম্পর্কে নতুন সকল ঘাস হয় সবুজ, গরু হয় চতুষ্পদী প্রাণী, তথ্য দিচ্ছে। তাহলে এই সংশ্লেষক এবং বিশ্লেষক কোনো পর্যায়ে আদিবিদ্যক বাক্যগুলি উঠবেন না। তাই আদিবিদ্যক বাক্যগুলির কোনো রকম জ্ঞানীয় অর্থ নেই, শুধুমাত্র আবেগাত্মক অর্থ থাকলে থাকতে পারে। এই পর্যন্ত গেল। আমি যদি বলি অধিবিদ্যাকে কেন বর্জন করলেন, সেই জায়গাটা। এরপরে এরা যে অধিবিদ্যাকে বর্জন করা আরো একটা বিশেষ দিক করলেন, একটা মানদণ্ড তৈরি করলেন। কোনো বাক্যের জ্ঞানীয় অর্থ নেই, আমরা বুঝবো একটা বাক্য, সেই বাক্যটা যে কগনিটিভ মিনিংলেস, সেটা আমি বুঝবো কি করে? বুঝবো এখানে মানদণ্ডটা এখানে। বলছি আমার একটা বলছি কি যে আদিবিদ্যক বাক্যগুলো বা আদিবিদ্যক বিষয়ের মধ্যে তো ঈশ্বরের ধারণাও পড়ছে। তাহলে কি আমরা এই যে ঈশ্বর সম্পর্কে যে চিন্তা করছি, তার মানে ঈশ্বরের যে চিন্তাটা, এই বিষয়ে আমাদের জ্ঞানমূলক অর্থ নেই, আমাদের আবেগাত্মক অর্থ আছে বলা যেতে পারে? অর্থ থাকতে পারে, আছে বলবো না, মানে আমি আছে বলতে পারি, যৌক্তিক পদ্ধতিবাদীরা আছে বলবেন। আবেগাত্মক অর্থ থাকতে পারে, ইমোটিভ এটা মিনিংফুল হতে পারে, ইমোটিভ মিনিং এতে থাকতে পারে। যদি ইমোটিভ মিনিং না থাকবে তাহলে কবিতাতে এগুলো প্রাসঙ্গিক, কবিতাতে এগুলোকে অস্বীকার করবে না, গানে ব্যবহার করছে করুক না, ওটা আমাদের ইমোশনের সাথে সম্পর্ক। কিন্তু কোনো জ্ঞানীয় অর্থ, আমি যদি তোমাকে এটা দিয়ে কোনো জ্ঞান দেওয়ার চেষ্টা করি তাহলে বলবো একটা গান বলে আমাদেরকে কিন্তু জ্ঞান দেওয়া হয় না। অনেক সময় গানগুলো আমাদের কি আবেগাত্মক দিকটা বলে। কিন্তু অনেক গান থেকে তো আমরা অনেক কিছু জানতে পারি বা অনেক বিষয় আমাদের সচেতন করায়, মানে আমাদের তো কিছুটা হলেও কি আমরা নলেজই পাই না একেবারে এই গান বা কবিতা থেকে? মানে পরিমাণে কি আবেগাত্মক হতে পারে ওটা, কিন্তু ওটার ভাবধারাটা, ওটার ভঙ্গিটা হচ্ছে তোমার আবেগাত্মক দিকটাকে প্রকাশ করে।
আবেগাত্মক দিক মানে কি, যেখানে ধরো তোমার এমন কিছু বিষয় থাকে, গান মানে এখন বাজারে মানে সবসময় একটা গান চলছে যেটা তুমি ভাষাও জানো না, দেখবে মানিকে বাগে হিতে বলে একটা গান সবসময় চলছে, কেউ মানে জানি না, কিন্তু আমরা এটা বারবার গিয়ে থাকি। এটা কি মনোরঞ্জনের জন্য, এটা আমাদের আবেগের সাথে সম্পর্ক। এটা দিয়ে আমি এর কোনো জ্ঞানী অর্থ খুঁজতে গেলে ভুল করবো, এটা আলাদা দিক। অধিবিদ্যা বাক্যের এই ধরনের থাকতে পারে, কিন্তু জ্ঞানীয় অর্থ নেই। অধিবিদ্যা বাক্যের জ্ঞানীয় অর্থ নেই, বোঝা গেল? এবারে আমি একটা দেখালাম। হ্যাঁ বলো। স্যার তার এই মানে বচনগুলো, এই আধিবিদ্যক বচনগুলো বিশ্লেষক বচন না হলেও সংশ্লেষক বচন কেন নয়? কেন এগুলো তো কোনো না কোনো একটা তথ্য আমাদের সামনে উপস্থাপন করে। তো আপনি তো বললেন যে মানে এটা বিশ্লেষকও নয়, আর যে জিনিসটা বিশ্লেষক বচনের মধ্যেও পড়ে না, বা বিশ্লেষক স্ট্রাকচারের মধ্যেও পড়ে না, কিংবা সংশ্লেষক স্ট্রাকচারের মধ্যে পড়ে না। একদম ঠিক কথা। দেখুন, আধিবিদ্যক বাক্যগুলো কেন সংশ্লেষক নয়? সংশ্লেষক মানে অভিজ্ঞতা লোক, একবারে সংশ্লেষক মানে আমি অভিজ্ঞতা লোক। সংশ্লেষক গুলো পরোক্ষসাধ্য আমরা বলেছি প্রথমে, বিশ্লেষক গুলো পূর্বদর্শিত। মানে বিশ্লেষক বচনে বিদেহের ধারণাটা যে উদ্দেশ্য ধারণার মধ্যে আছে বা উদ্দেশ্য বিদেহের মধ্যে সদর্থক হ্যাঁ সূচক সম্বন্ধ আছে, সেই সম্বন্ধটা জানার জন্য আমাকে অভিজ্ঞতার প্রয়োজন হয় না বিশ্লেষকের। সংশ্লেষকের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হয়। ঘাস হয় সবুজ, বিধবার উদ্দেশ্যের মধ্যে সদর্থক হ্যাঁ সূচক সম্বন্ধ আছে, এটা আমার বোঝার জন্য অভিজ্ঞতার দিকে তাকাতে হবে, মানে জগতের দিকে তাকাতে হবে। মানে অভিজ্ঞতা, সংশ্লেষকগুলো কি অভিজ্ঞতা লোক, আধিবিদ্যক বাক্যগুলো কি এইভাবে অভিজ্ঞতা লব্ধ? ঈশ্বর সংক্রান্ত বা ব্রহ্ম সংক্রান্ত কোনো বাক্য অভিজ্ঞতা লব্ধ? এর অভিজ্ঞতা কখনোই সম্ভব নয়, তাই এগুলো কখনোই আমাদের সংশ্লেষক বলে গণ্য হতে পারে না। বোঝা গেল? সংশ্লেষক সেগুলোই যেগুলো অভিজ্ঞতায় যাচাইযোগ্য। এখানে প্রশ্ন, এই যাচাইযোগ্য যদি এটাই হচ্ছে মানদণ্ড, আধিবিদ্যক বাক্যগুলোকে বর্জন করার ক্ষেত্রে মানদণ্ড কোনটাই যাচাই? ভেরিফিয়েবল। এটাকেই তাদের প্রধান অস্ত্র হিসেবে গ্রহণ করেছে। এই অস্ত্রের সাহায্যে তারা আধিবিদ্যক বাক্যকে খণ্ডন করে। যাচাইযোগ্যতার অর্থ কি? যাচাইযোগ্যতা কি? কোনটাকে যাচাইযোগ্য বলছি? এখানে আমরা উদাহরণের প্রথমেই যাচাইযোগ্যতা ভাগ করে নিই। যাচাইযোগ্যতার কয়েকটা বিভাগ আছে, আমরা কোনো একটা প্রসঙ্গে আগে বলেছিলাম, যদি না ইয়ে হয় তোমরা একটু করে ছোট করেই করতে পারো। যাচাইযোগ্যতার প্রথমে হচ্ছে সবল অর্থে যাচাইযোগ্য, দুর্বল অর্থে যাচাইযোগ্য। সবল অর্থে, দুর্বল অর্থে, স্ট্রং সেন্সে, উইক সেন্সে। কিরকম? আমি যেগুলোকে সরাসরি, যেমন ধরো কোন একটা বাক্য আমি তখন বললাম, যেমন একটা বাক্য নিচ্ছি যে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে। এই বাক্যটা যাচাই করা যাবে কিভাবে? আমি এখন হয়তো মঙ্গল গ্রহে, কিন্তু যদি আমাদের এমন কোন একটা যান, যেটা মঙ্গলযান পাঠানো হয়েছিল, সেই যানে আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হয়, বা সেই যানটা যদি ওখানে সত্যি উৎক্ষেপিত হয়ে যেত, তাহলে সেটা যদি সার্ভে করতো, তাহলে মঙ্গল গ্রহে প্রাণের খোঁজ পেয়ে যেত। তাহলে মঙ্গল গ্রহে প্রাণ আছে কি নেই, এটা সবলভাবে যাচাইযোগ্য আমি বলতে পারি। কেন? কারণ যদি আমার কাছে উপযুক্ত ব্যবস্থা থাকে এবং আমি সেখানে পৌঁছে যাই, তাহলে কথাটা সত্য কি মিথ্যা তার নির্ধারণ করার আমার পূর্ণ ব্যবস্থা আছে। স্ট্রং সেন্সে এই বাক্যটা যাচাইযোগ্য। মঙ্গল গ্রহে প্রাণ আছে বা মঙ্গল গ্রহে প্রাণ নেই, যাই বলি আমি, দুটো ওই বাক্যই স্ট্রং সেন্সে স্ট্রংলি ভেরিফিয়েবল। কিন্তু যদি আমি বলি যে সকল মানুষই একদিন মারা যাবে, সব মানুষই মারা যাবে, এই বাক্যগুলো আমি কোন সকল সম্পর্কে আমি কোনোদিন পৌঁছাতে পারবো না। এই যে সকল
মানুষ, আমি কোনোদিন সকল মানুষ মারা যাচ্ছে কিনা সকল মানুষকে জানতে পারবো না। আমার সীমা আছে, আমার পরের মানুষগুলো মারা যাবে কিনা আমি জানতে পারবো। সকল মানুষ বদনশীল কিনা এইগুলো সরাসরি ভাবে যাচাইযোগ্য নয়। আমার কাছে এমন কোনো ব্যবস্থাও কোনোদিন তৈরি হবে না যার দ্বারা আমি এটাকে সরাসরি যাচাই করে নিতে পারবো, এটাকে যাচাই করতে পারবো পুরোপুরি। এগুলো কি যাচাইযোগ্য নয়? কথাটা কি সত্য নয়? মানে যেগুলো আমার ইউনিভার্সাল স্টেটমেন্ট, সেই ইউনিভার্সাল স্টেটমেন্ট গুলোর ক্ষেত্রে কি হবে, এগুলোকে আমরা বলবো সবল অর্থে যাচাইযোগ্য। সবল অর্থে যাচাইযোগ্য কোনটা বললাম আমি? যদি আমরা অভিজ্ঞতার সাহায্যে চূড়ান্তভাবে কোনো উক্তির সত্যতা বা মিথ্যাত্ব প্রতিপাদন করার ক্ষমতাযুক্ত হয় বা প্রতিপাদন করা যেতে পারে যেসব উক্তিগুলো, সেই উক্তিগুলোকে বলবো সবল অর্থে যাচাইযোগ্য। আর যে সমস্ত উক্তিগুলোকে চূড়ান্তভাবে সত্যতা বা মিথ্যাত্ব প্রমাণ করার কোনো উপায় আমাদের কাছে থাকবে না, বিশেষ করে সার্বিক উক্তিগুলো, ইউনিভার্সাল স্টেটমেন্টগুলো, এইগুলো অবশ্যই আমার কাছে কি হবে, স্ট্রং উইক সেন্সে যাচাইযোগ্য, দুর্বল অর্থে যাচাইযোগ্য। তাহলে যাচাইযোগ্যতার এই একটা বিভাগ গেল, সবল অর্থে যাচাইযোগ্য, দুর্বল অর্থে। কি বিভাগ আছে? প্রত্যক্ষভাবে যাচাইযোগ্য আর পরোক্ষভাবে যাচাইযোগ্য। প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে আমি সরাসরি অভিজ্ঞতা দ্বারা যাচাই, কি আমি সরাসরি যাচাই করতে পারলাম না, সেগুলোকে ভেঙে নিলাম কতগুলো বাক্যে, সেই বাক্যগুলো যাচাইযোগ্যতা নির্ধারণ করে মূল বাক্যটা যাচাইযোগ্যতা প্রতিপাদন করলাম, পরোক্ষভাবে যাচাইযোগ্য। আরেকটা দিক থেকে বিভাগ করা যায় ব্যবহারিক যাচাইযোগ্য আর নীতিগতভাবে যাচাইযোগ্য। ব্যবহারিক মানে প্র্যাকটিক্যালি ভেরিফিয়েবল, এই বিভাগগুলো একটু করে নোট করে রাখো। যাচাইযোগ্যতার কয়েকটা বিভাগ বললাম আমি, কারণ যাচাইযোগ্যতা যখন মানদণ্ড, এই মানদণ্ডের সাহায্যে কিভাবে আমি বাক্যের অর্থ নির্ধারণ করব আর কিভাবে আমি এই বাক্যের সাহায্যে আদিবিদ্যাকে বর্জন করব, সেটা দেখতে গেলে আমার এই বিভাগগুলো একটু দেখে নেওয়া দরকার। হয়তো সবাই এই বিভাগগুলো করেনি, নিজের নিজের মতো করে বিভাগ করেছে, কিন্তু যৌক্তিক প্রত্যক্ষবাদীরা প্রথমেই দুটো বিভাগ করে নিয়েছিল। একটা হচ্ছে স্ট্রং সেন্সে ভেরিফিয়েবল, আরেকটা উইক সেন্সে। সবল অর্থে যাচাইযোগ্য, দুর্বল অর্থে যাচাইযোগ্য। মঙ্গল গ্রহে প্রাণ আছে কি নেই আমি সবল অর্থে যাচাইযোগ্য, কিন্তু সব মানুষ মারা যাবে এটাকে আমি সবল অর্থে যাচাইযোগ্য বলবো না, দুর্বল অর্থে যাচাইযোগ্য। বা ওই একদম প্রাচীন কোনো একটা অতীতের ঘটনা, সেই ঘটনাগুলো যেটা সত্য বা মিথ্যা হতেও পারে, কিন্তু এটাকে আমি সবল অর্থে যাচাইযোগ্য বলবো না, কারণ যে ব্যক্তির বই পড়ে লিখছি সেই বই হয়তো বায়াস হতে পারত, কিন্তু সেইগুলোকে আমি দুর্বল অর্থে যাচাইযোগ্য বলবো। প্রাচীন ইতিহাস সম্পর্কে মেসোপটেমিয়ায় হরপ্পাতে যে স্নানাগার আর শস্যাগার পাওয়া গেছিল, সেগুলো সত্যি শস্যাগারের জন্য কিনা সেগুলো আমি সরাসরি মানে সবল অর্থে বলবো না, এগুলোকে দুর্বল অর্থে বলবো। পরে এগুলো সন্ধানের ভিত্তিতে তারা ওটাকে সবলের জায়গায় নিয়ে আসতে পারে। আর কি প্রত্যক্ষভাবে যাচাইযোগ্য, পরোক্ষভাবে যাচাইযোগ্য। একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে ব্যবহারিক যাচাইযোগ্যতা আর নীতিগত যাচাইযোগ্যতা। ঠিক আছে, ব্যবহারিক যাচাইযোগ্যতা মানে যে উক্তিটা যাচাই করছি, সেই উক্তিটা তো কোনো একটা ঘটনাকে তুলে ধরছে, তাহলে সেই যে ঘটনাকে তুলে ধরছে সেই ঘটনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অবস্থান করার বাস্তব উপায়টা যদি আমাদের কাছে থাকে, যে পরিস্থিতিতে গিয়ে আমি ওই উক্তিটাকে যাচাই করে নেব, তাহলে সেই বাক্যটাকে বা সেই যাচাইকরণটাকে বলবো ব্যবহারিক যাচাইযোগ্যতা। তাহলে একটা উক্তি ব্যবহারিকভাবে যাচাইযোগ্য হবে যদি ওই পরিস্থিতিতে অবস্থান করার বাস্তব উপায় আমাদের কাছে থেকে থাকে। কোন পরিস্থিতিতে? যে পরিস্থিতিতে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে উক্তিটিকে যাচাই করে নিতে পারবো, তাহলে সেটাকে আমি বলবো ব্যবহারিকভাবে যাচাইযোগ্য। আমার বইয়ের আলমারিতে হসপার্সের বইটি আছে, এইটাকে আমি ব্যবহারিকভাবে যাচাই করে নিতে পারবো, ব্যবহারিকভাবে যাচাই করে নিতে পারবো। কেন? এই পরিস্থিতিতে অবস্থান করার বাস্তব উপায় আমার কাছে থাকে। ঠিক আছে, আমি পর্যবেক্ষণ করার সত্যি আছে কিনা বইয়ের আলমারিতে বইটা,
ইন প্রিন্সিপাল মানে নীতিগতভাবে যাচাইযোগ্য হবে যদি ওই পরিস্থিতিতে অবস্থান করার বাস্তব উপায় না থাকে। তাহলে কি হবে? না থাকলে কিভাবে আমরা তাকে যাচাই করব? বাস্তব উপায় নেই। কিন্তু আমরা ভাবতে পারি যে সেই পরিস্থিতিতে যদি আমরা অবস্থান করতে পারতাম তাহলে কি ধরনের পর্যবেক্ষণ করলে আমি এই বাক্যটাকে সত্য বলে পেয়ে যেতাম, সেটা আমার কাছে উপায় থাকে। তাহলে সেটা বলবো আমি নীতিগতভাবে যাচাইযোগ্য। এখানে কি বলে যৌক্তিক প্রতিক্রমী দার্শনিকেরা এরা নিজেরাই এই উদাহরণটা দিয়েছেন যে চাঁদের উল্টো দিকে গর্ত আছে, চাঁদের অপর পৃষ্ঠে পর্বত আছে। আমরা চাঁদের একটা পৃষ্ঠকে দেখতে পাচ্ছি, যখন আমরা চাঁদের দিকে দেখাচ্ছি একটা পৃষ্ঠকে দেখতে পাচ্ছি যে চাঁদে গর্ত রয়েছে বা পর্বত রয়েছে। আমি হয়তো টেলিস্কোপের সাহায্যে দেখে নিচ্ছি এটা গর্ত, ঠিক আছে, পেয়ে গেলাম। চাঁদের অপর পৃষ্ঠ, যে পৃষ্ঠটা আমাদের উল্টো দিকে রয়েছে, সেই পৃষ্ঠে আমি অনুমান করে নিলাম সেই পৃষ্ঠে গর্ত আছে। তাহলে এই যে চাঁদের অপর পৃষ্ঠে গর্ত আছে, এটা কি যাচাইযোগ্য? যাচাইযোগ্য। কিভাবে যাচাইযোগ্য? ব্যবহারিক ভাবে যাচাইযোগ্য। আমার কাছে এমন কোনো উপায় আছে আমি উল্টো পিঠে পৌঁছে যাচ্ছি? না, বাস্তবে আমার কাছে এখন কোনো উপায় নেই। এমন কোনো রকেট নেই আমি চাঁদের উল্টো পিঠে গিয়ে দাঁড়িয়ে যাবো, উল্টো পিঠে রকেটের দিকে দেখে নিতে পারবো। আমার কাছে উপায় নেই বাস্তবে। কিন্তু আমি ধারণা করতে পারি যে আমার কাছে যদি এই রকেটটা থাকতো, এই যানটা থাকতো যে চাঁদের উল্টো পিঠে গিয়ে স্টে করে উল্টো পিঠ থেকে চাঁদটাকে দেখাতো, তাহলে আমি তাকে যাচাই করে নিতে পারতাম এই উপায়টা। তাহলে এটা নীতিগতভাবে যাচাইযোগ্য। চাঁদের অপর পৃষ্ঠে গর্ত আছে, নীতিগতভাবে যাচাইযোগ্য। এই হল এর প্রিন্সিপাল। ঠিক আছে স্যার, এই নীতিগতভাবে যাচাইযোগ্যটা একবার বলুন না, বুঝতে পারছি না। নীতিগত মানেটা কি? মানে তো নৈতিক বা এরকম কিছু? তো নীতিগত না, এটাকে বুঝান। নীতিগত বলতে এটা তাত্ত্বিকভাবে বা প্রিন্সিপাল, একটা নিয়ম যাচাই করার যে নিয়ম, সেই নিয়মগতভাবে আমি এটাকে যাচাই করি। কিরকম হবে? এটা কোনটাকে বলছি? আমি বলছি কোন একটা উক্তি এই যে নীতিগতভাবে যাচাইযোগ্য বলে গণ্য হবে যে যদি ওই পরিস্থিতিতে অবস্থান করার বাস্তব উপায় আমার কাছে না থাকা সত্ত্বেও আমরা তাত্ত্বিকভাবে ধারণা করে নিতে পারি। কিভাবে কি ধারণা করে নিতে পারি? যে ওই পরিস্থিতিতে যদি আমরা থাকতে পারতাম, ওই পরিস্থিতিতে যদি আমরা কখনো পৌঁছাতে পারতাম, তাহলে আমরা বাক্যটা সত্য কি মিথ্যা সেটা আমরা পর্যবেক্ষণের সাহায্যে যাচাই করে নিতে পারতাম। এখন আমার কাছে বাস্তব উপায় নেই। একটা বাক্য কোন একটা পরিস্থিতিকে তুলে ধরে, তো বাক্যটা যে পরিস্থিতিকে তুলে ধরছে সেই পরিস্থিতিটা সরাসরি যাচাই করার আমার কাছে কোনো বাস্তবে উপায় নেই। কিন্তু আমার কাছে ধারণা আছে যে আমি কিভাবে ওইখানে গেলে, ওই পরিস্থিতিতে কিভাবে পৌঁছালে আমি ওই পরিস্থিতিটাকে যাচাই করতে পারবো, এই ধারণাটুকু আমরা করতে পারি। এটা হচ্ছে তাত্ত্বিকভাবে ধারণা, এটা হচ্ছে নীতিগতভাবে যাচাই, ধারণাগতভাবে যাচাই। আচ্ছা স্যার, বলো। ঈশ্বর মঙ্গল ভাই, আমি একটু বলে নিতে হবে। চাঁদের অপর পৃষ্ঠে গর্ত আছে, আমি এই পৃষ্ঠে গর্ত আমি যাচাই করে নিতে পারছি অভিজ্ঞতা, দূরবীন দিয়ে দেখে নিতে পারছি, ব্যবহারিক ভাবে যাচাই করে নিচ্ছি। কিন্তু আমার কাছে অপর পৃষ্ঠটা দেখার কোনো অপশন নেই, এখন অপশন নেই। কিন্তু আমার কাছে উপায় মানে ধারণা আমি করতে পারি যে আমি যদি এইরকম চাঁদের অপর পৃষ্ঠে রকেট নিয়ে পৌঁছে যেতে পারতাম তাহলে আমি যাচাই করতে পারতাম, যে হ্যাঁ আছে কি নেই, আছে হলেও ঠিক আছে, নেই হলেও ঠিক আছে। যাচাই করা গেলেই যে সব বাক্যকে সত্য হতে হবে এরকম দিব্যি দেয়নি, বাক্যটা সত্য কি মিথ্যা সেটা যাচাই করতে হবে, যাচাইযোগ্য হতে হবে কোনোভাবে। এটা হচ্ছে থিওরি অফ মিনিং এর বক্তব্য। কোনো না কোনো ভাবে যাচাইযোগ্য হতে হবে। এই যে এতগুলো যাচাইযোগ্যতার কথা বলা না, এর মধ্যে কোনো না কোনো শ্রেণীর ভাবে যাচাইযোগ্য হবেই। যদি হয় তাহলে সেটা অর্থপূর্ণ, যদি না হয় তাহলে সেটা অর্থহীন। কিন্তু বাক্যগুলো আমি ধরো বললাম ঈশ্বর মঙ্গলময় বা ব্রহ্মই একমাত্র সত্য, জগৎটা মিথ্যা। এই যে ব্রহ্মই একমাত্র সত্য, আবার এই কথাটা মনে করো, তুমি যখন মুক্তি লাভ করবে, আত্মার মুক্তিতে মহাপরিনির্বাণের পরে আর পুনর্জন্ম হবে না। বলো, এগুলোকে যাচাই করা যাবে?
মহাপরিনির্বাণ এগুলো করার পর, লাভ করার পর জানি না, কিন্তু স্যার মানে আমরা যখন আদিবিদ্যক ধারণা মানে আদিবিদ্যক বিষয়গুলোকে মানে তো আমরা ধারণা হিসেবে নিতে পারছি না, মানে তাত্ত্বিকভাবে ধারণা করতে পারছি না, তাই তো? কোনোভাবেই ধারণা করতে পারছি না, একদম তাত্ত্বিকভাবে যাচাই করতেও পারছি না। মানে আমরা যেই যেমন চাঁদের অপর পৃষ্ঠে কি আছে সেটাকে যেমন আমরা তাত্ত্বিকভাবে ধারণা করতে পারছি, কিন্তু আদিবিদ্যক বিষয়গুলোকে আমরা তাত্ত্বিকভাবে ধারণাই করতে পারছি না। তার জন্যই মানে এরা মানে আদিবিদ্যক এটা আরেকটু ঠিক করে ব্যাপারটা, তাত্ত্বিকভাবে ধারণা নয়, তাত্ত্বিকভাবে যাচাই করতে পারছি। মানে ওই পরিস্থিতিতে যাওয়ার আমার কাছে যদি উপায়টা থাকতো, তাদের উল্টো পিঠে যাওয়ার যদি উপায়টা থাকতো, তাহলেই তো দেখে নিতে পারতাম এই দেখো গর্ত রয়েছে। এখন আমার কাছে নেই, বাস্তবে থাকলে তো হয়ে গেল ব্যবহারিক যাচাই যোগ্য, বাস্তবে নেই, কিন্তু কিভাবে যাচাই করা যেতে পারে সেটুকু আমি জানি। ঠিক আছে, আচ্ছা স্যার, বলছি যে মানে আমরা দুর্বল অর্থে যাচাই যোগ্যতা থেকে আমরা সবল অর্থে যাচাই যোগ্যতায় যেতে পারি, তাই তো? মানে সসীমত্ব থেকে অসীমত্বতে আমরা যেতে পারি, বলা যেতে পারে এমন ভাবে? এমন করে ওই জিনিসটা ওদের যেতে নেই, মানে বক্তব্যের মধ্যে নেই। দুর্বল থেকে আমরা যেতে পারি বিজ্ঞানের যা ডেভেলপমেন্ট, তাতে করে আমরা দুর্বল আজকে যেটাকে আমরা পারছি না সরাসরি যাচাই করতে প্রত্যক্ষভাবে, সেটাকে আমি যেতে পারি। ঠিক আছে, কিন্তু দুর্বল আর সবল বিভাগটা কেন করলো? যে এমন কোনো তো বিষয় আছে সকল মানুষ মারা যাবে, এটাকে তুমি কিভাবে যাচাই করবো বলো? এটাকে কি সরাসরি যাচাই করা সম্ভব? চাঁদে প্রাণী আছে কি নেই সেটা সরাসরি যাচাই করা সম্ভব, তুমি চন্দ্রযানে চেপে চলে যেতে পারি, কিন্তু এটাকে কি যাচাই করা সম্ভব সরাসরি? সকল মানুষকে আমরা 100 বছর পরের মানুষ জন্মালে সে মারা যাবে কিনা আমি জানতে পারবো? এই যে যাচাইটা, এই ক্ষেত্রে কি আমি অস্বীকার করবো বাক্যটাকে? না, অস্বীকার করবো না। তাহলে এগুলোকে কি কোন সেন্সে বলবো? এগুলোকে বলবো দুর্বল সেন্সে যাচাই যোগ্য, উইক সেন্সে যাচাই যোগ্য। কিন্তু দেখো, আমরা যে ঈশ্বর প্রসঙ্গে বলছিলাম, ঈশ্বর মঙ্গলময়, তারপরে তুমি কি বললাম আমি, যে জগৎই এক ব্রহ্ম একমাত্র সত্য, জগৎটা মিথ্যা, এই ধরনের বাক্যগুলো আমি কি যাচাই করতে পারবো? সব থেকে ভালো উদাহরণ দেখো এটা, যে আমরা যখন বলি যে ওরা মানে এড়িয়ে যাওয়ার একটা জায়গা থেকে, দেখো ব্রহ্ম যে জ্ঞান লাভ করলো, জগৎটাকে যে ব্রহ্ম জ্ঞান লাভ করলো, পারমার্থিক সত্তাকে লাভ করলো, যে সে আর এটা বলার মতো অবস্থায় থাকে না। ঠিক আছে, এইবারে বলো, এই একটা ব্যক্তি যে পারমার্থিক অবস্থাকে লাভ করলো, সেটা সত্যি সে লাভ করলো কিনা আমরা কোনোভাবে আর যাচাই করতে পারবো? এই কথাটাকে আর যাচাই করার কোনো অপশন আছে? যখন বলছে সে বলার মতো অবস্থায় থাকে না, তাহলে সে পুনর্জন্ম হবে কিনা আমি এটাকে যাচাই করতে পারবো? একজন ব্যক্তি মুক্তি লাভ করে নিল, আচ্ছা পুনর্জন্ম করে সে লাভ করবে কিনা আমি আর এই বাক্যটাকে যাচাই করতে পারবো? একজন ব্যক্তির পুনর্জন্ম হয়েছে কিনা তুমি তো জানো না যে তোমার পুনর্জন্ম হয়েছে কিনা, বা আমি তো জানি না যে আমার পুনর্জন্ম হয়েছে, তাহলে কেউ দেখি না, কোনো অপশন নেই আমার কাছে জানা। আর এগুলো কোনোদিন তৈরি হবে না অপশনগুলো, এই যে জিনিসগুলো। তাহলে আমি বলছি এই ধরনের স্যার আপনি মানে এখানে নীতিগত হইতে তো বলা হচ্ছে যে আমি মানে আমার কাছে হয়তো সেই পদ্ধতিটা এখন নেই যে সত্যিটা জানার, কিন্তু আমি কল্পনা করতে পারি বা আমি ধরে নিতে পারি যে চাঁদের উল্টো পাশে গর্ত আছে, বা আমার কাছে যদি এমন, তো এই বিষয়টা যদি আমরা এদিকে ধরি, তাহলে মানে আমরা ধরে নিতে পারি যে কোনো একটা মানুষের মানে জন্ম হচ্ছে, কিন্তু সে তার আগের জন্মের জ্ঞান জানে, বা আগের জন্মে কি ছিল সেই জিনিসটা সে জানে, এমন কিছু। এই পদ্ধতিটা মানে যদি ধরে নেওয়ার ব্যাপারটা আসে, যে আমরা ধরে নিতে পারি যে চাঁদের এমন একটা আমাদের কাছে আসবে, এমন একটা রকেট আসবে যেটা আমরা চাঁদের ওই পাশে কি আছে সেটা জানা যাবে, তেমন ভাবে আমরা এদিকেও ধরতে পারি যে এমন একজনের জন্ম নেবে যে আগের জীবনে কি ছিল সেটা সে জানবে, বা সে ওটা তো এখন অনেক পদ্ধতি হচ্ছে। হ্যাঁ, তাহলে তখন আমি যেটা বললাম তোমাকে, যে একজন ব্যক্তি মুক্তি লাভ করলো মানে তার আর পুনর্জন্ম হবে না বলে, এটা যাচাই করার কি অপশন? এটা কোনোভাবে তুমি ধারণাও করতে পারবে যেটাকে এইভাবে যাচাই করা যেতে পারে? মুক্তি একজন ব্যক্তিকে মুক্তি পেয়ে গেলে মহাপরিনির্বাণ, বুদ্ধদেব মহাপরিনির্বাণ লাভ করে। ঠিক আছে, এই যে বিদেহ মুক্তি লাভ করার পরে সে আবার যে জন্মাবে কি জন্মাবে না, এটা কি এরা লাভ করবে? কিভাবে তুমি করা যায় না? এইগুলো আমি বলছি যে কৈবল্য লাভ করার পরে আর পুনর্জন্ম হবে না, কিভাবে যাচাই হবে? তুমি এটার পরে যেমন ধরো তুমি
বাক্যটা মিথ্যা কিনা তুমি কিভাবে যাচাই করবে বলো? কোনোভাবে তোমাকে যাচাই করার অপশনই নেই। তাহলে যখন কোনোভাবেই যাচাই করার অপশন নেই, তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমি কি বলবো? অবশ্যই বলবো এই ধরনের বাক্যগুলো অর্থহীন, নাইলে বলবো এগুলো সিউডো সেন্টেন্স, ছদ্ম বাক্য বলবো। হয় বাক্যটাকে বলবো অর্থহীন, না হলে আমি বলবো ছদ্ম বাক্য। তোমার বাক্যটা ছদ্ম বাক্য, মানে কগনিটিভ মিনিং নেই, কিন্তু অন্য কোনো মিনিং থাকতে পারে, অন্য কোনো মিনিং থাকতে পারে। Next যেটা, যাচাইকরণ সূত্রটা কি জিনিস, যাচাইকরণের পদ্ধতিগুলো কি জিনিস, আমাদের এইগুলো বুঝতে পারে। আরেকটা প্রত্যক্ষ আর পরোক্ষটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? প্রত্যক্ষ পরোক্ষভাবে যাচাইযোগ্যটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন না। পরোক্ষভাবেটা, প্রত্যক্ষটা দেখো, আমি কোনো একটা উক্তিকে সরাসরি যাচাইযোগ্য বলে গণ্য করব। কখন গণ্য করব? প্রত্যক্ষভাবে যাচাইযোগ্য বলে গণ্য করব কখন? যদি সেটা নিজেই একটা কি বলে ওটাকে অবজারভেশন স্টেটমেন্ট। অবজারভেশন স্টেটমেন্ট মানে যেটাকে আমি নিরীক্ষণ করে নিতে পারবো, এইরকম একটা উক্তি, ঠিক আছে? অথবা কয়েকটা নিরীক্ষণমূলক উক্তির থেকে এটাকে অনুমান করা যেতে পারে, তাহলে সেটাকে আমি বলবো, ঠিক আছে, সরাসরি ভাবে যাচাইযোগ্য। বুঝতে পারলে? আর পরোক্ষভাবে যাচাইযোগ্য কখন হবে? যদি অন্য কোনো হেতুবাক্যের সাহায্যে সেই উক্তি থেকে আরো কিছু প্রত্যক্ষ যাচাইযোগ্য উক্তি অনুমান করা যায়। আমি একটা উক্তি বলবো, আমি সরাসরি ভাবে যাচাই করতে পারছি না, তখন আমি সরাসরি ভাবে যাচাই করতে পারছি না, তাহলে কি করলাম? তখন আমি ওর সাথে আরো একটা উক্তি জুড়ে দিলাম, আরো একটা উক্তি জুড়ে দেওয়া। একটা খুব সাধারণ অর্থ, ঠিক যেমন হবে, এটাকে বোঝার জন্য আমি যেটা চেষ্টা করতাম সেটা হচ্ছে ঠিক অনেকটা ত্রি-অবয়বী ন্যায়। কেমন ত্রি-অবয়বী ন্যায়? পাহাড়ে আগুন আছে, পাহাড়ে, বা আমি প্রথমে বললাম পাহাড়ে ধোঁয়া আছে, যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। অতএব পাহাড়ে আগুন আছে। একটা বাক্য নিলাম, বাক্যটা নিলাম পি। এবার একটা নিরীক্ষণ উক্তি নিলাম যে যদি পি তাহলে কিউ, অতএব কিউ। ঠিক এমপি সূত্র প্রয়োগ করে পেয়ে গেলাম। এটাকে আমি বললাম কিভাবে? এবারে এমপি সূত্র করে যদি এগুলো পেয়ে যাই, তাহলে সেটাকেও আমি বলবো যাচাই। বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ স্যার। আমি সরাসরি কিউকে যাচাই করতে পারলাম না, কিন্তু আমি একটা পি ইমপ্লাইজ কিউ, মানে একটা বাক্য নিলাম পি দিয়ে, যদি পি সত্য হয় তাহলে কিউ সত্য, আর প্রথমে বলে দিয়েছি পি সত্য, অতএব কিউ সত্য। মানে কোনো উক্তি পরোক্ষভাবে যাচাইযোগ্য হবে যদি সেটা একটা হচ্ছে যদি সেটা আরো কিছু হেতুবাক্যের থেকে কয়েকটা সরাসরি যাচাইযোগ্য উক্তিকে প্রতিপাদন করা যায়। হেতুবাক্য থেকে আরো কিছু হেতুবাক্য নেব, যে হেতুবাক্যগুলো থেকে একটা সরাসরি যাচাইযোগ্য উক্তিকে আমি প্রতিপাদন করতে পারবো। আর যদি সেটা পারি তাহলে বলবো আমি এটাকে পরোক্ষভাবে যাচাইযোগ্য। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে এইখানটা একটা এইটার মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটার জন্য পরবর্তীকালে এটাকে চেঞ্জ করা হবে। আমি একটা উদাহরণ যদি তোমাকে বলি, ধরো যে যেমন অনেকটাকে এগুলোকে বলা হতো কি বলে ওটাকে প্রসক্তিগত পূর্বাভাস। তোমরা লজিকে দেখবে একটা পেয়েছো কি বলে ম্যাটেরিয়াল প্যারাডক্স। এটা একটা প্যারাডক্স অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই যে প্যারাডক্সটা এখানে দেখবে একটা বাক্য যদি সত্য হয় তাহলে সেই সত্যতা মানে কিউটা সত্য হলে আমি পূর্বগত দিকে, আমি তো জানি ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন মানে ইমপ্লাইজের ক্ষেত্রে টিএফএ এফআই, তাহলে আমার যদি অনুগটা টি নিয়ে নিই তাহলে পূর্বগতে যাই বসাই আমার মূল বাক্যটা সত্য।
তোমার পুরো বাক্যটা সত্য। এবার আমি নিশ্চিত করে নিতে পারি এখানেও সেরকম একটা বিষয়। আমি এই পরোক্ষভাবে যাচাইযোগ্যতা তখন এখানে কেউ কেউ বিশেষ করে ঈসা বার্লিন বলে একজন দার্শনিক আছেন, ওনার ক্ষেত্রে উনি দেখাবেন যে এরা যে পরোক্ষভাবে যাচাইযোগ্যতার কথা বললেন, সেই পরোক্ষভাবে যাচাইযোগ্যতাটা কিন্তু আদিবিদ্যক বাক্যগুলোকেও যাচাই করে নিতে পারে। তাই পরোক্ষভাবে যাচাইযোগ্যতাটাকে তিনি যে সংজ্ঞাটা দিয়েছিলেন সেই সংজ্ঞাটাকে তিনি চেঞ্জ করবেন। পরোক্ষভাবে যাচাইযোগ্যতাকে স্বীকার করছেন কেন? প্রথমত পরোক্ষভাবে যাচাইযোগ্যতাকে যদি না স্বীকার করা হয় তাহলে এই কি বলে গাণিতিক বলছি বৈজ্ঞানিক যে সিদ্ধান্তগুলো, সেই বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলোকে আমি কিন্তু মেনে নিতে পারবো না। অনেক বৈজ্ঞানিক সিদ্ধান্ত সরাসরি যাচাই করা যাবে না, কিন্তু ওই বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলো যেমন ধরো যে আলোক তরঙ্গবাদ না কণিকাবাদ, এই নিয়ে একটা বড় একটা বিতর্ক ছিল, ডিবেট ছিল একটা সময়। তখন ওইটাকে দুটোর মধ্যে কোনটাকে মেনে নেওয়া ঠিক হবে, এখনো ধরো আমাদের প্লুটোকে গ্রহের দলে রাখা হবে না প্লুটোকে গ্রহের বাইরে রাখা হবে, সৌরজগতের গ্রহের তালিকার বাইরে রাখা হবে। এইরকম অনেক সিদ্ধান্ত যেগুলোকে আমি প্রত্যক্ষভাবে যাচাই করতে পারছি না, সেগুলোকে আমাকে কি করে নিতে হচ্ছে, ওখান থেকে আরো কিছু বাক্য বের করে নিতে হচ্ছে। যদি এটা কণিকাবাদ হয় তাহলে আমার এই সংজ্ঞাটা এটা ঠিক হবে, যদি কণিকাবাদটা ঠিক হয় তাহলে এটা ঠিক হবে, তাহলে আমি ধরে নিলাম কণিকাবাদ ঠিক, তাহলে এটা ঠিক। যদি দেখা যায় কণিকাবাদ, আমি তোমাকে হয়তো কথাগুলো বলে উঠতে পারছি না, এটা একটা বড় ডিবেট ছিল আলোক তরঙ্গে আর আলোক কণিকাবাদে, এই দুটো তরঙ্গবাদ আর কণিকাবাদের মধ্যে। এই যে ডিবেটটার জায়গা, যে একটা সিদ্ধান্ত সত্য হলে কণিকাবাদ সত্য হলে এটা হবে সত্য। যেমন নেপচুন গ্রহ যখন আবিষ্কার হয়, নেপচুন তখন আমরা পেয়েছি কি যে ইউরেনাস গ্রহকে প্রথমে শেষ ভেবেছিল, ইউরেনাসই লাস্ট। এবার ইউরেনাস যদি শেষ হয় তাহলে ইউরেনাসের কক্ষপথের বিচ্যুতি কেন ঘটছে, তাহলে বিচ্যুতি কেন ঘটছে, তাহলে বিচ্যুতি ঘটছে মানে নিশ্চয়ই ইউরেনাসকে আবার উল্টো দিকে চলতে আসছে, তার মানে নিশ্চয়ই ইউরেনাসের পরে আবার কোনো না কোনো গ্রহ আছে যেটা ইউরেনাসকে উল্টো দিক থেকে টান দিচ্ছে। তখন দেখা গেল কি হ্যাঁ ইউরেনাসের পরে আরেকটা, এই যে ওই পর্যায়ে ভাবো, এটা কিন্তু সরাসরি যাচাই করা যাচ্ছে না ইউরেনাসের পরে আছে কিনা, দিয়ে ওখান থেকে একটা বাক্য নিল যে ইউরেনাসকে যদি থাকে তাহলে ইউরেনাসের কক্ষপথ বিচ্যুতি ঘটবে, নিরীক্ষণ উক্তি। দেখা গেল বাস্তবে এই নিরীক্ষণ উক্তিটা কক্ষপথ বিচ্যুতি ঘটছে কিনা এটাকে যাচাই করতে পারা গেল, দিয়ে বোঝা গেল যে হ্যাঁ ইউরেনাসের পরে একটা গ্রহ আছে। নেপচুন গ্রহ আবিষ্কার হয়ে গেলে এভাবে নেপচুনের পরে প্লুটো আবিষ্কারের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে দেখবে আরো একটা বিষয় এইভাবেই ভলকানোর ক্ষেত্রেও ঘটনা ঘটেছিল, কেউ ভলকানো বলে একটাকে স্বীকার করেছিল। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে পরোক্ষভাবে যাচাই যোগ্যতার সূত্র ধরেই হয়। এবারে ঈসা বার্লিন এরা কি দেখালেন যে পরোক্ষভাবে যাচাই যোগ্যতাটাকেও সমর্থন করলেন না নয়, যে আমি যদি পরোক্ষভাবে যাচাই যোগ্যতাটাকে মেনে নিই তাহলে অধিবিদ্যক বাক্যগুলো পরোক্ষভাবে যাচাইযোগ্য হয়ে যাবে। তিনি দেখালেন, ধরো তুমি যে বললাম যে মুক্ত আত্মার পুনর্জন্ম হয় না, এটা মূল উক্তি, ঠিক আছে। এই উক্তিটার থেকে আমি একটা সহকারী হেতু বাক্য নিয়ে নিলাম, যদি মুক্ত আত্মার পুনর্জন্ম না হয় এই কথাটা সত্য হয়, তবে এখন আমাদের দর্শনের ক্লাস চলছে, ঠিক আছে। অতএব আমি সিদ্ধান্ত করে নিলাম এখন আমাদের দর্শনের ক্লাস চলছে। এই দেখো এখানে কিন্তু ওই দর্শনের ক্লাস চলছে, এই কথাটা আমাদের সত্য। তাহলে অনুগত সত্য কার থেকে বেরোলো, পূর্বক থেকে। তাহলে পূর্বকটা মানে মুক্ত আত্মার পুনর্জন্ম হয় না, তাহলে সত্য বলে ধরে নিতে হচ্ছে। এই সমস্যাটার জন্য একে গিয়ে আবার সংজ্ঞাটা চেঞ্জ করতে হবে। তাকে এয়ার বা যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকেরা, এরা লাস্টে গিয়ে অ্যাকচুয়ালি আমরা শেষে গিয়ে দেখতে পাবো যে যাচাইকরণে মানে এরা বলবেন কোন সম্পূর্ণ মানে একদম বিশুদ্ধ কোনো সূত্র গঠন করা এখন পর্যন্ত মনে হয় অসম্ভব। এমন কোন সূত্র যাচাইকরণের নীতি, এমন কোন সূত্র গঠন করতে পারবো না যে সূত্রটার দ্বারা অধিবিদ্যাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে পরে আমি বাকিটাকে রাখতে পারবো। ওরা লাস্টে গিয়ে এটাকে স্বীকার করে নেবে, কারণ অনেকগুলোর ক্ষেত্রে বললাম
বললাম যে সরাসরি অভিজ্ঞতা যাচাই যোগ্যতার বাইরে যখন পরোক্ষ যাচাই যোগ্যতা স্বীকার করে নেবে, তাহলে পরোক্ষ যাচাই যোগ্যতাকে স্বীকার করে নিলে আবার দেখা যাচ্ছে আমার অধিবিদ্যার বাক্যগুলো আবার ঢুকে পড়ছে। এইভাবে লাস্টে গিয়ে ওই সমস্যার মধ্যে ওনারাও কিন্তু রয়ে গিয়েছিলেন। হ্যালো, এবারে একবার রেসপন্স করো, বলো এর মধ্যে কিছু সমস্যা আছে তো? স্যার আপনি কোন কোন টপিক গুলো পড়াচ্ছেন? আমি তোমাদের এই যে যৌক্তিক প্রত্যক্ষবাদের বিশেষ করে যেটা বললাম যে এলিমিনেশন লজিক্যাল পজিটিভিজম তো? হ্যাঁ, লজিক্যাল পজিটিভিজম। আচ্ছা, এর মধ্যে সব থেকে তোমাদের স্যারও যেটা বলছিলেন যে যৌক্তিক প্রত্যক্ষবাদের যাচাই যোগ্যতা শ্রেণী বিভাগটা একটু ভালো করে বলবো। শ্রেণী বিভাগ মানে বিভিন্ন যে বিভাগটা যাচাই যোগ্যতা, এই জায়গাটা আমি তোমাদেরকে বেশি করে বলতে চাইলাম। এই যাচাই যোগ্যতা একটা মাথায় রাখবে, মরিস সিলিক, ভাইসম্যান এরা সবল অর্থে যাচাই যোগ্যতাকে গুরুত্ব দিয়েছে। এর দুর্বল অর্থে যাচাই যোগ্যতা, নীতিগত যাচাই যোগ্যতাকে গ্রহণ করেছেন। তাহলে এই যখন এই সবলের বাইরে এগুলোকে স্বীকার করছি, তখন আমরা এগুলোকে উল্লেখ করে দিচ্ছি। এখানেই যাচাই যোগ্যতার সংজ্ঞা বিষয়ে, যাচাই যোগ্যতা বলতে যাচাই যোগ্যতার সংজ্ঞা কি, কোন নীতিটা ফলো করলে বলবো যাচাই যোগ্যতা, তখন এদের মধ্যে বিতর্ক আসছে। তারপরে তো আমরা লাস্টে গিয়ে দেখতে পাবো মরিস সিলিক, এয়ার, আর আমরা একটা বিশেষ নাম পাবো, সেটা হচ্ছে কার্নাপ। কার্নাপ কি করবেন, যাচাই ভেরিফিকেশন, ঠিক আছে, এর জায়গায় তিনি কনফার্মেশন কথাটাকে ব্যবহার করবেন। যেটা কনফার্মেশন সেটা যাচাইযোগ্য, ঠিক আছে। এইবারে আমি ছোট ছোট প্রশ্নগুলো এখান থেকে কোনগুলো, যে সবল অর্থে যাচাই যোগ্যতাকে, সবল অর্থে যাচাই যোগ্যতা এটা আমি কেন গ্রহণ করছি, সবল অর্থে যাচাই যোগ্যতাকে যদি গ্রহণ, এটাকে মানদণ্ড হিসেবে, দুর্বল অর্থে এটাকে যদি মানদণ্ড হিসেবে না গ্রহণ করি, তাহলে কি হবে, বিজ্ঞানের নিয়মগুলোকে, বিজ্ঞানের নিয়ম মেনে চলে এরকম সার্বিক বচনগুলোকে আমরা অর্থহীন বলতে হবে। আমরা একটু আগে দুর্বল অর্থে যাচাই যোগ্যতা পেলাম, তাহলে এই ধরনের প্রশ্নগুলো যদি পাই যে দুর্বল অর্থে যাচাই যোগ্যতাকে কেন গ্রহণ করা হয়েছে, ঠিক আছে, কি বললাম, দুর্বল অর্থে যাচাই যোগ্যতাকে কেন গ্রহণ করা হয়েছে প্রশ্নটা, তখন উত্তর কি হবে, আমি সেটার জন্য এগুলো বোঝাতে চাইলাম পুরোটা। আর এর কোন ধরনের যাচাই যোগ্যতাকে গ্রহণ করেছেন, অবশ্যই মাথায় রাখবে দুর্বল অর্থে যাচাই যোগ্যতা আর নীতিগতভাবে যাচাই যোগ্যতা। নীতিগত বিভাগটা ছিল উদাহরণ যদি পাশে পাশে লিখে রাখো তাহলে কিন্তু সব হয়ে যাবে। ব্যবহারিক যাচাই যোগ্যের উদাহরণ একটা লিখে রাখো, দাও আমার বইয়ের আলমারিতে জনস্পর্শের বই আছে। নীতিগতভাবে যাচাই যোগ্যতা, চাঁদের একটু আস্তে আস্তে বলুন না। ব্যবহারিক যাচাই যোগ্যতার পাশের একটা উদাহরণ লিখে দাও। আমার পকেটে মোবাইলটা আছে, মোবাইল ফোনটা আছে। নীতিগতভাবে যাচাই যোগ্যের উদাহরণ লিখে দাও। চাঁদের উল্টো দিকে পর্বত আছে। হ্যাঁ, ও তো কথা বলি মাসির সঙ্গে, না না ওই যে ইয়েতে থাকে, সবল অর্থে যাচাই যোগ্যের উদাহরণ লিখে দাও। মঙ্গল গ্রহে প্রাণী আছে। চাঁদের উল্টো দিকে হ্যাঁ হ্যাঁ পর্বত আছে বা গর্ত আছে। বিবেক লয়, ও বিবেকদার মায়ের মাসি, এই সরি বিবেকদার মায়ের দিদি। ও যাই হোক, নীতিগতর পরে কি বললেন স্যার? কথা হয়নি কোনো হয় নাকি? সবল অর্থে যাচাই যোগ্যতা, ভালো আছো তো? এর একটা উদাহরণ লিখে দাও। মঙ্গল গ্রহে প্রাণী আছে, হ্যাঁ সবল অর্থে যাচাই যোগ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি তো বিবেকদাদের বাড়ি তো গেছি অনেকবার। দুর্বল অর্থে যাচাই যোগ্য, যাবো যাবো যাবো, আমি আসলে যাচাই যোগ্যতা তো সবাইকে তো চিরানো বিজ্ঞানের নিয়ম সংক্রান্ত যে উক্তিগুলি, বা সব মানুষ মারা যাবে এই ধরনের সার্বিক উক্তিগুলো, জানলাম। যাই হোক, আমি যাব, এগুলো হচ্ছে ওই একবার। বিজ্ঞানের উক্তি স্যার। হ্যাঁ বিজ্ঞানের নিয়ম হ্যাঁ, সংক্রান্ত। আমরা তো বন্ধুদের সঙ্গে মুকুটমণিপুর গেছিলাম, তারপর একবার ওই পুরুলিয়া অযোধ্যাও গেছিলাম।
করলে হয়? খাদরাতেই বাড়ি তো? আচ্ছা আমি তো খাদরাতে এর আগের বার ঘুরতে গিয়ে তো খাদরাতে তোমার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওখানে একটা দাদা দুটো বন্ধু ওই খাদরাতেই থাকে, ওই আশেপাশে কলেজে চাকরি করে। হ্যাঁ স্যার লিখেছি। ওই যে চার মাথা মোড়টা আছে, পেট্রোল পাম্পটা আছে। যে এরা এই কাজগুলো সম্পন্ন করার পরে হ্যাঁ, আমি ওই বললাম পেট্রোল যে পাম্পের এয়ার রাস্তাতেই, মানে ওই পেট্রোল পাম্প দিক থেকে আসার পথে এয়ার বাঁদিকে ওই যে এই ফার্নিচারের দুর্বল অর্থে দোকানগুলো আছে, যাচাইযোগ্য, খাট যাচাইযোগ্যতা পাল্লা নীতিগত ওই যাচাইযোগ্যতাকে গ্রহণ করেছেন। এয়ার হ্যাঁ ওইটা এই যে নীতিগতভাবে যাচাইযোগ্যতা, দুর্বল অর্থে যাচাইযোগ্যতাকে গ্রহণ হ্যাঁ করেছেন। হ্যাঁ ওই ওই দুর্বল আর আচ্ছা, নীতিগত যাই হোক, অর্থে তো ওরা এই দুটো গ্রহণ করেছে। গ্রহণ করেছেন। প্রথম দুটোকে বাদ দেননি, ওই দুটোকে রেখেও এই দুটোকে তিনি গ্রহণ করেছেন। সিলিক, মরিস সিলিক আর ভাইসম্যান এরা সকল অর্থে একটু যাচাইযোগ্যতাকে আস্তে আস্তে দাঁড়ান, লিখে নিই। আর একটা দাদার বাড়িতে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, মরিচ জল টল স্লিপ। খেয়ে তারপরে এলাম। ভাইসম্যান এরা সকল অর্থে যাচাইযোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ সব ঠিকই আছে, একই ব্যাপার। সে হোক, মরিচ? শুরু ওটা কোনো ব্যাপার নাই। মরিস সিলিক, ভাইসম্যান এরা সকল অর্থে যাচাইযোগ্যতাকে এ হ্যাঁ স্যার মরিসের পরে ওটা না বুঝতে পারছি না, একটু বানান করে বলবেন স্যার? মরিস স্লিক একদিন কেন তুমি চলে এসো না, যতদিন খুশি থাকো। মরিস স্লিক আর আর ভাইসম্যান বললাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আসলে তো ভালো লাগবে সব। ভাইসম্যান। হ্যাঁ এরা তুমি সকল একদম অর্থে চলে যাচাইযোগ্যতাকে এসো, সে গাড়িতে সকল চাপিয়ে অর্থে দেবো একদম, সে অসুবিধা হবে না। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, এরপরে তুমি যে কাজ সে তুমি চলে এসো, যখন খুশি চলে এসো, আসলে তো ভালো লাগবে। বইয়ের নাম একটু করে নোট করে রাখবে। এয়ারের বই তোমরা যেগুলো পড়েছিলে, প্রবলেমস অফ হ্যাঁ আসবো। এই কি বলে দি এলিমিনেশন অফ মেটাফিজিক্স, এয়ারের একটা প্রবন্ধ আছে, এটা একটা দেখবে। ল্যাঙ্গুয়েজ হ্যাঁ 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 লজিক, হ্যাঁ এইগুলো একটু করে দেখে রাখবে বইয়ের নামগুলো। আচ্ছা। প্রশ্ন কিরকম ধরনের প্রশ্ন, তোমাদের একটু উত্তরগুলো করার চেষ্টা করবে। একটু একটা বলছি যে এয়ারের মধ্যে সম্পূর্ণভাবে যাচাইযোগ্য শ্রেণীর বচনগুলির বৈশিষ্ট্য কি? সম্পূর্ণভাবে যাচাইযোগ্য শ্রেণীর বচনগুলির বৈশিষ্ট্য কি? তারপরে আদিবিদ্য বিবৃতিগুলি নিরর্থক কোন অর্থে? এয়ারের মতে এয়ারের মতে আদিবিদ্য বিবৃতিগুলি স্যার আগের নিরর্থক। প্রশ্নটা আরেকবার একটু বলবেন? এয়ারের মতে এয়ারের মতে সম্পূর্ণভাবে যাচাইযোগ্য শ্রেণীর বচনগুলির বৈশিষ্ট্য কি? আমার এই বিবেকদার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, আর দিদির সঙ্গেও কিছুদিন আগে তো হয়েছিল। যদি জানতে চাও বলছি, ওই নীলু নীলু দি। তার থেকে তোমরা একটু আরেকবার এগুলো পড়লে ভালো করে উত্তর দিতে পারবে। সম্পূর্ণভাবে যাচাইযোগ্য এটা কি হবে? এক, অভিজ্ঞতা ভিত্তিক হবে। বৈশিষ্ট্যটা কি? অভিজ্ঞতা ভিত্তিক হবে। ঠিক আছে, এই জাতীয় বচন অভিজ্ঞতা নিরপেক্ষ হবে না। নেক্সট যে প্রশ্নটা বললাম, এয়ারের মতে আদিবিদ্য বিবৃতিগুলি নিরর্থক কেন? নিরর্থক কোন অর্থে? আদিবিদ্য বিবৃতি ঈশ্বর মহাত্মা এবং নির্ভর করে না, তার জন্য অভিজ্ঞতা ভিত্তিক নয়। একদম। তার জন্য আরেকটা বলো, অভিজ্ঞতা ভিত্তিক নয় বা অর্থহীন। ওই যে ভাগটা বলো, নীতিগতভাবে যাচাইযোগ্য নয়। হ্যাঁ, নীতিগত। আবার আরেকটার দিক থেকে আরেক শ্রেণীর বচন আছে যেগুলো সত্য, গণিতের বচনগুলো বলো। বলো এই জায়গাটা বিশ্লেষক নয়। ঠিক আছে, নীতিগতভাবে যাচাইযোগ্য নয় আর বিশ্লেষক নয়, তাই তো? এই দুটো। হ্যাঁ, অভিজ্ঞতা ভিত্তিক বা নীতিগতভাবে যাচাইযোগ্য নয়, আবার বিশ্লেষকও নয়। দুটো দলের মধ্যে পড়লো না, তাহলে আদিবিদ্য বাক্যগুলো বাদ দিতেই হবে।
স্যার, হ্যাঁ বলো। এটা সেটা তো কর্তৃদপ্ত, তাই তো? এটা পরোক্ষশব্দ, সেটা অভিজ্ঞতা দপ্তর। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। এবারে তোমাদের এখান থেকে আমি কিছু প্রশ্ন একটু বলছি যেগুলো নেটে এসেছে, আমি জাস্ট উল্লেখ করছি শুধুমাত্র, তোমরা নিজেদেরকে উত্তর স্যার দেওয়ার একটু চেষ্টা করো। আস্তে আস্তে বলবেন, একটু লিখবো। হ্যাঁ, তোমাদের কাছে নেটের কোনো বই নেই? আমার কাছে না আপাতত নেই এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা আমি যেটা একটু আগে বললাম কনফার্মেশনের কথাটা, ঠিক আছে, সেটা নিয়ে একটা প্রশ্ন দিয়েছিল যে which one of the following logical positivist replaced verification with confirmation on the basis that although universal laws cannot be verified, universal law সার্বিক নিয়মগুলো কখনোই যাচাইযোগ্য নয়, সার্বিক নিয়মগুলো সর্বদাই কনফার্মড হতে পারে, স্বীকৃত হতে পারে, তাই ভেরিফিকেশনের জায়গায় কনফার্মেশন কথাটাকে ব্যবহার করেছিলেন। ঠিক আছে, কোন যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক ভেরিফিকেশনের জায়গায় কনফার্মেশন কথাটি ব্যবহারের পক্ষপাতী? ইয়ার না, কার্নাপ। কারণ ঠিক আছে, কোন যৌক্তিক, বাংলায় যদি লেখো একদম সহজ করে, কোন যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক সার্বিক নিয়ম প্রসঙ্গে, ইউনিভার্সাল ল প্রসঙ্গে ভেরিফিকেশনের জায়গায় কনফার্মেশন শব্দটি ব্যবহারের পক্ষপাতী? তাহলে উত্তরটা হবে কার্নাপ। স্যার কোন যৌক্তিক প্রত্যক্ষবাদী সার্বিক দার্শনিক সার্বিক নিয়ম প্রসঙ্গে ভেরিফিকেশনের জায়গায় কনফার্মেশন কথাটি ব্যবহারের পক্ষপাতী? সার্বিক নিয়মগুলো ভেরিফিকেশন করা যাবে না, মানে আমি 100 বছর পরেরটা জানতে পারবো না, কখনোই সম্ভব নয়। সব মানুষ মারা যাবে কিনা আমি কখনোই জানতে পারবো না। কথাটি ব্যবহারের পক্ষপাতী। এটা একটা দেখো, কি উত্তর হবে স্যার এটা? কার্নাপ। কার্নাপ, একটু বানানটা বলবেন স্যার? CARNAP। এখানে একটু তাড়াতাড়ি করে লেখো, তাহলে আরেকটা বিষয় যেটা এখানে শেয়ার বললেন সেগুলো একটু বলবো। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে, বলুন। এরপরে বলছে, আমি কতগুলো বাক্য বলছি, এই বাক্যগুলোর মধ্যে কোনটা লজিক্যাল পজিটিভিজমের ক্ষেত্রে সত্য? ঠিক আছে, নিচের কোন বাক্যটা যৌক্তিক প্রত্যক্ষবাদীদের কাছে সত্য? একটা বলছি, অ্যানালিটিক অ্যাপ্রিয়রি নলেজ ইজ ইম্পসিবল। অ্যানালিটিক অ্যাপ্রিয়রি, অ্যানালিটিক মানে বিশ্লেষক, অ্যাপ্রিয়রি মানে পূর্বতসিদ্ধ, অ্যাপ্রিয়রি মানে পূর্বতসিদ্ধ, পোস্টেরিয়রি মানে হচ্ছে পরতসাধ্য। ঠিক আছে, অ্যানালিটিক মানে বিশ্লেষক, সিনথেটিক মানে সংশ্লেষক। তাহলে পূর্বতসিদ্ধ বিশ্লেষক জ্ঞান সম্ভব নয়, কথাটা ঠিক না ভুল? ভুল। সিনথেটিক পোস্টেরি নলেজ ইজ ইম্পসিবল, সংশ্লেষক পরতসাধ্য জ্ঞান সম্ভব নয়। প্রশ্নটা একবার বলুন না। বলছি লজিক, আমি কিছু বাক্য বলছি, এর মধ্যে মানে কোনটা লজিক্যাল পজিটিভিজমের ক্ষেত্রে সত্য, যৌক্তিক প্রত্যক্ষবাদীদের ক্ষেত্রে কোনটা সত্য? ঠিক আছে, একটা বললাম যে বিশ্লেষক পূর্বতসাধ্য জ্ঞান সম্ভব নয়, সংশ্লেষক, দুই বললাম সংশ্লেষক পরতসাধ্য জ্ঞান সম্ভব নয়। 3 নম্বর বললাম সংশ্লেষক পূর্বতসিদ্ধ জ্ঞান সম্ভব নয়। সংশ্লেষক পূর্বতসিদ্ধ জ্ঞান সম্ভব নয়। সংশ্লেষক পূর্বতসিদ্ধ জ্ঞান স্বীকার কে করেছিলেন? কান্ট। সংশ্লেষক পূর্বতসিদ্ধ জ্ঞানকে বিশ্লেষক কি বলে, যৌক্তিক প্রত্যক্ষবাদীরা অস্বীকার করেন। এটা কিন্তু যৌক্তিক প্রত্যক্ষবাদীদের ক্ষেত্রে সত্য। মানে ওরা স্বীকার করে নাকি করে না? সংশ্লেষক পূর্বতসিদ্ধ জ্ঞানকে স্বীকার করেন না। সংশ্লেষক পূর্বতসিদ্ধ জ্ঞান সম্ভব নয়।
যেটা স্বীকার করছে না এরা ওটা স্বীকার করে না। এই ধরনের প্রশ্ন হবে, এগুলো থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে, বুঝতে পারছো? নেক্সট একটা প্রশ্ন বলছি, তুমি একটু দেখবে ভেবে। লজিক্যাল পজিটিভিজম রিজেক্টস দ্য মেটাফিজিক্স অন দ্য ফলোইং গ্রাউন্ডস। যৌক্তিক প্রত্যক্ষবাদীরা কোন ভিত্তিতে, কোন নীতিতে মেটাফিজিক্সকে অস্বীকার করছেন, মেটাফিজিক্স অধিবিদ্যাকে রিজেক্ট করছে, বর্জন করছেন? যৌক্তিক প্রত্যক্ষবাদীরা কোন নীতিতে অধিবিদ্যাকে বর্জন করছেন? এটা 2015 সালে একটা কোশ্চেন এসেছিল। অপশন বলছি, metaphysical questions are beyond the limit of the categories of human understanding. মানুষের বোধবুদ্ধির ক্ষেত্রে যে পূর্বতঃসিদ্ধ আকারগুলো রয়েছে তার আকারের অতিবর্তী বলে আদিবিদ্যক কোশ্চেনগুলো বর্জনযোগ্য। এই কথাগুলো, এই কথার অনেকটা কান্ট বলেছেন, এটা কিন্তু এরা মানেননি। এদের কথার মধ্যে কি আসবে বলতো? লজিক্যাল পজিটিভিস্টরা অধিবিদ্যাকে বর্জন করার মধ্যে কোন কথাটাকে নিয়ে আসবে? আচ্ছা আমি চারটা অপশনই বলছি, তোমরা এর মধ্যে কোনটা দেখো, তোমরাই বলতে পারবে। মেটাফিজিক্যাল কোশ্চেনস আর ডাউটফুল। মেটাফিজিক্যাল কোশ্চেনস আর ডাউটফুল। 3 নম্বর, মেটাফিজিক্যাল কোশ্চেনস আর ননসেন্সিক্যাল অ্যাজ দে আর নন ভেরিফিয়েবল। 3 নম্বরটা 3 নম্বরটাই হবে স্যার। একদম ঠিক। তাহলে হ্যাঁ, যখন এই 3 নম্বরটাই। নন ভেরিফিয়েবল মেটাফিজিক্যাল কোশ্চেনস গুলোকে বাদ দিচ্ছে কেন? নন ভেরিফিয়েবল। তাহলে নন ভেরিফিয়েবল, ভেরিফিয়েবিলিটি থিওরি অফ মিনিং, একদম এরকম প্রশ্ন। জাস্ট প্রশ্নটা পড়বে, বুঝবে, উত্তর দেবে। নেক্সট একটা শোনো, এটা একটা জায়গা আছে, এই জায়গাটা একটু হয়তো বলিনি, বলে দিচ্ছি। যেটা প্রোটোকল স্টেটমেন্ট, protocol statements according to logical positivism referred to. এই protocol statement মানে যেগুলোকে আমি বলতে পারি একদম প্রাথমিক স্টেটমেন্ট, আদি স্টেটমেন্ট, মৌলিক স্টেটমেন্ট। এই মৌলিক স্টেটমেন্ট গুলো কোনটাকে রেফার করে? আমি এবার অপশন বলছি। মৌলিক স্টেটমেন্ট আমি যেটাকে বলছিলাম একটু আগে, এলিমেন্টারি প্রপোজিশন, এখানে বুঝবে অপশন গুলো। কমপ্লেক্স এম্পিরিক্যাল স্টেটমেন্ট, সিম্পল রিলেশনাল স্টেটমেন্টস, এলিমেন্টারি স্টেটমেন্টস, মেটাফরিক্যাল স্টেটমেন্টস। লজিক্যাল পজিটিভিস্টরা প্রোটোকল স্টেটমেন্ট বলতে কোনটাকে বোঝাচ্ছেন? আদি স্টেটমেন্ট কোনগুলো? আমরা একটু বলছিলাম আদি স্টেটমেন্ট মানে একটা বচনকে ভাঙলে, মানে ভিত্তিমূলক স্টেটমেন্ট, একটা মূল বচনকে ভাঙলে আমরা কি পাবো? মূল বচনকে ভাঙলে আমরা কি পাবো? অনেকগুলো এলিমেন্টারি প্রপোজিশন পাবো, মৌলিক বচন। তাহলে মৌলিক বচনগুলো, মৌলিক এলিমেন্টারি স্টেটমেন্ট গুলো হচ্ছে প্রোটোকল স্টেটমেন্ট। তাহলে অ্যাকর্ডিং টু লজিক্যাল পজিটিভিস্ট, এলিমেন্টারি স্টেটমেন্টস আর প্রোটোকল স্টেটমেন্টস। বোঝা গেল? হ্যালো, কথা কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছ? না স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি বললাম যে এলিমেন্টারি স্টেটমেন্ট গুলো হচ্ছে প্রোটোকল স্টেটমেন্ট। আমরা যেটা বলতে চাইছিলাম যৌক্তিক বিশ্লেষণে মূল বচন তাকে ভেঙে নিচ্ছি। উইটগেনস্টাইনের পেজও দেখবে মূল বচন প্রপোজিশন, প্রপোজিশনকে ভাঙলে পাওয়া যাচ্ছে এলিমেন্টারি প্রপোজিশন। এই এলিমেন্টারি প্রপোজিশন, এলিমেন্টারি স্টেটমেন্ট গুলো হচ্ছে প্রোটোকল স্টেটমেন্ট এই যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকদের মতে। বাস এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের নেট থেকে থাকবে, এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে মোটামুটি। নেক্সট যে বিষয়টা আমরা বলতে চাইছিলাম, তোমাদের স্যার হয়তো একটা বিষয় বললেন, কোন জায়গাটা বললেন বেশ, যে তোমাদের কোন জায়গাটা প্রবলেম বলছে না? হ্যালো, তোমাদের স্যার সোমেন স্যার যে বিষয়টা বললেন কোনটা বলতে বললেন? সোমেন রয়েছো? হ্যালো হ্যালো সোমেন, সোমেন নেই মনে হচ্ছে। যাই হোক, দেখো তোমাদের যে জায়গাটা হয়তো বলতে চাইলেন, এটা কি যে তোমাদের
লজিটিভ পজিটিভিস্টরা কোন দলের মধ্যে পড়ছে, ভাষা দর্শনটা কিভাবে শুরু হচ্ছে, এই জায়গাটা কি তোমরা কেউ রেসপন্স করো? স্যার বলে দিলে ভালো, এই জায়গাটা একটু মানে আমি তোমাদের সোমেন স্যার কি এই জায়গাটা অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ সেগুলো। আচ্ছা ঠিক আছে, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ফিলোসফি এগুলো বলতে বলছেন, ঠিক আছে। দেখো, প্রথম এই ভাষা দর্শন বা বিশ্লেষণী দর্শন এরা কি করতে চাইছে? বিশ্লেষণী দর্শনে আমাদের বাক্য বা বচনগুলোকে বিশ্লেষণ করতে চাইছে, বিশ্লেষণ করে আমাদের জ্ঞানে পৌঁছাতে চাইছে। তুমি জগৎ সম্পর্কে কোনো জ্ঞান লাভ করছো, আমিও জগৎ সম্পর্কে কোনো জ্ঞান লাভ করছি। আমি আমার লব্ধ জ্ঞানটাকে আমি অন্যদেরকে বোঝাবো। কি করে বোঝাবো? বাক্য দিয়ে, বাক্য ব্যবহার করে, ভাষার সাহায্যে। আচ্ছা, এবারে আমার বাক্যটা শুনে বা আমার বাক্যটা থেকে তুমি বা অপর কোনো ব্যক্তি জ্ঞান লাভ করবে কিভাবে? যে আমি কি জেনেছিলাম, আমি কি জানি, কি বলতে চাইছি, সেইটা কোথা থেকে লাভ করবে? তখন বাক্যটা বা ওই ভাষাটা বিশ্লেষণ দরকার। তাহলে ভাষাকে আমি যদি বিশ্লেষণ করি, তাহলে ভাষায় যে অর্থটা মানে জগতের যে ছবিটাকে তুলে ধরা হচ্ছিল, সেই জগতের ছবিটা বা জগৎ সংক্রান্ত যে জ্ঞান সেটা আমাদের কাছে পরিষ্কার হবে। তিনটে দিক, ভাষা একদম লাস্টে রাখলাম, ভাষা, মাঝখানে আছে চিন্তা, আর হচ্ছে জগৎ। জগৎ, চিন্তা আর ভাষা। জগৎটা, চিন্তাটাই জ্ঞান ধরো, জগৎটা কোথায় প্রকাশিত হয়? জ্ঞানে। আর জ্ঞানটা প্রকাশ করা হয় কিসের মধ্য দিয়ে? ভাষার মধ্য দিয়ে। তাহলে যদি আমি ভাষাকে জানতে পারি, ভাষাটাকে বুঝতে পারি, বিশ্লেষণ করে ভাষার অর্থটাকে বুঝে যেতে পারি, ভাষার অর্থটাকে বোঝা মানেই হচ্ছে জগৎটাকে বোঝা। জগৎ সম্পর্কে আমরা যে চিন্তাটা করছি, সেই চিন্তাটার একটা প্রকাশ মাধ্যম হচ্ছে ভাষা। তাই যদি আমরা ভাষাটার অর্থ বুঝতে পারি, তাহলে জগৎটাকে বুঝে যাচ্ছি, জগৎ সম্পর্কে চিন্তাটা বুঝে যাচ্ছি। পূর্বে লক এরা সবাই কি করেছে? জগৎ সংক্রান্ত যে চিন্তা বা জ্ঞান সেটাকে বিশ্লেষণ করেছে, ফলে ওদের মতবাদটা হচ্ছে জ্ঞান বিদ্যা। জগৎটাকে ডাইরেক্ট বিশ্লেষণ করছে প্লেটো এরা, পারমেনিডিস এরা, এদের মতবাদটা কি দাঁড়াচ্ছে? অধিবিদ্যা। জাগতিক বিষয়গুলোকে ডাইরেক্ট বিশ্লেষণ করতে চাইছে, জগৎ সংক্রান্ত জ্ঞানটাকে বিশ্লেষণ করতে চাইছে জ্ঞানবিদ্যা। হিউম জ্ঞানবিদ্যায়, হিউম জগৎ সংক্রান্ত জ্ঞানটাকে বিশ্লেষণ করছে মনস্তাত্ত্বিক ভাবে জ্ঞানবিদ্যায়। আর আধুনিক দার্শনিকেরা কি করছে? জ্ঞানকে, তোমার জ্ঞানটাকে তো আমি সরাসরি বুঝতে পারবো না, আমি তো আমার জ্ঞানটাকে বুঝতে পারবো। তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝতে পারবো তোমার ভাষাটা দিয়ে। যদি আমি ভাষাটার সঠিক অর্থ বুঝতে পারি, তাহলে তোমার জ্ঞান আর জগৎ, তুমি যে জগৎটাকে জেনেছো সেই জগৎ দুটোকে আমি জেনে যাব। তাহলে এরা ওই ভাষার বিশ্লেষণের উপর জোর দিয়েছে, বুঝতে পারছো? এই জন্য এদের মতবাদ হয়ে যাচ্ছে ভাষা দর্শন, জ্ঞানবিদ্যা নয়, কিন্তু অধিবিদ্যাও নয়। যদি জগৎটাকে ডাইরেক্ট বিশ্লেষণ করতো অধিবিদ্যা, জ্ঞানটাকে বিশ্লেষণ করলে জ্ঞানবিদ্যা। এরা বিশ্লেষণ করছে ভাষাকে, ভাষা দর্শন, লিঙ্গুইস্টিক ফিলোসফি। এরা কি করছে? ভাষাটা কিভাবে জগতের সাথে সম্পর্কিত হচ্ছে, ভাষাটা কিভাবে জগৎটাকে তুলে ধরছে, জগৎ সম্পর্কিত চিন্তাটাকে তুলে ধরছে। একটা বাক্য রাম সৎ, বাস্তবে রাম সৎ কিনা? রামের সৎ হওয়াটা জগতে ঘটনা, বাক্যটা রাম সৎ। এই রাম সৎ আর রামের বাস্তবে সৎ হওয়া বা সৎ না হওয়া, এদের মধ্যে সম্পর্কটা কি, এই বিষয়টাকে তুলে ধরছে ভাষা দর্শন। এই ভাষা দর্শনের ক্ষেত্রে তাহলে একটা বাক্যের অর্থপূর্ণতার উপরে নির্ভর করছে। তাহলে ওই যে জগৎ সংক্রান্ত যে বাক্য, সেই বাক্যগুলোর অর্থপূর্ণতা, এবার বাক্যের অর্থপূর্ণতা এই নিয়ে একটা সমস্যা জড়িয়ে গেল। এর তিনটা দিকের উপরে বিশ্লেষণ করছে। একটা হচ্ছে সিনট্যাক্স,
এই যে দর্শনটা শুরু হচ্ছে, ভাষা দর্শন বা লিঙ্গুইস্টিক ফিলোসফি বা অ্যানালিটিক ফিলোসফি, এগুলো ফ্রেগে, রাসেল, মুর, উইটগেনস্টাইন এদের মধ্য দিয়ে এরপরে চলতে থাকছে। কার্নাভ, জেল, অস্টিন সব একের পর এক চলতে থাকছে। যত দার্শনিকগুলোকে পাবো, কাদেরকে কোন গোত্রের মধ্যে রাখবো সেটুকু আমরা বলবো। আর এখানে তিনটে মেন জায়গা রয়েছে, ঠিক আছে? প্রথম বলে দিচ্ছি যে ভাষা দার্শনিকেরা একটা শব্দের অর্থপূর্ণতা বলতে কি বোঝাচ্ছেন। অর্থপূর্ণতা বলতে কোনটা বোঝাচ্ছেন? প্রথমে এরা সিম্বল বা প্রতীক অর্থে নিচ্ছে, শব্দটাকে নিচ্ছে প্রতীক বা সিম্বল অর্থে। শব্দ বা বাক্য, আমি বাক্য পড়ে যাচ্ছি, শব্দটা অর্থপূর্ণ কিভাবে হচ্ছে? শব্দটা প্রতীক অর্থে নিচ্ছে। তাহলে এই প্রতীকটা কিভাবে অর্থপূর্ণ হবে? অর্থপূর্ণ হতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে? একটা শব্দের অর্থ নির্ধারণের মানদণ্ড কি? এই বিষয়গুলো আলোচনা হবে ভাষা দর্শন। শব্দ কিভাবে অর্থপূর্ণ হচ্ছে, শব্দের প্রকৃতি কিভাবে নির্ণয় করা যাবে, শব্দ বা প্রতীকের অর্থ আসলে কি, আমরা একটা শব্দ বা প্রতীকের অর্থ জানি মানে আমরা কি জানি, একটা প্রতীক অর্থপূর্ণ হয় কিভাবে, একটা প্রতীককে অর্থপূর্ণ হতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে, শব্দের অর্থ নির্ধারণের মানদণ্ডগুলো কি কি, এই যে শব্দের অর্থ এবং প্রকৃতি নিয়ে যে মতবাদগুলো আলোচনা করে সেগুলো কি কি। এখানে কিছু মতবাদ আছে শব্দের অর্থ প্রকৃতি নিয়ে আলোচনা করে: রেফারেন্সিয়াল থিওরি, আইডিয়াশনাল থিওরি, বিহেভিয়ারাল থিওরি, মিনিং অ্যাজ ট্রুথ কন্ডিশন আর ইউজ থিওরি। রেফারেন্সিয়াল থিওরি, আইডিয়াশনাল থিওরি, বিহেভিয়ারাল থিওরি, ইউজ থিওরি আর মিনিং অ্যাজ ট্রুথ কন্ডিশন। খুব আধুনিক। এক্ষেত্রে গেল শব্দের প্রকৃতি নিয়ে যে মতবাদগুলো। আরেকটা শব্দের বা বাক্যের অর্থ নির্ণয়ের মানদণ্ডগুলো। শব্দ বা বাক্যের অর্থ বিষয়ক মানদণ্ড, অর্থ নির্ণয়ের মানদণ্ড, মানদণ্ড বিষয়ক মতবাদ। বাক্যের অর্থের মানদণ্ড বিষয়ক মতবাদগুলো এখানে আসছে বিশেষ করে ভেরিফিয়েবিলিটি থিওরি। ওইদিকে যেগুলো পেলাম ওইগুলো কি ছিল? শব্দ বা প্রতীকের অর্থের প্রকৃতি নিয়ে যে মতবাদ, রেফারেন্সিয়াল থিওরি গুলো সব। আর অর্থের মানদণ্ড বিষয়ক মতবাদ, ভেরিফিয়েবিলিটি থিওরি অফ মিনিং। কাদের এটা? যেটা আমরা পড়লাম লজিক্যাল পজিটিভিস্টদের। এটা হচ্ছে অর্থের মানদণ্ড বিষয়ক মতবাদ। এবার এখানে আমরা কি কি মতবাদগুলো পাবো? অর্থের মানদণ্ড বিষয়ক নয়, প্রথম একটা শব্দ অর্থপূর্ণ হয় কিভাবে সেই সব ক্ষেত্রে আমরা তিনটে বিশেষ পার্থক্য পাবো। একটা নাম ভালো করে মাথায় রাখবো: সিনট্যাক্স, সিমেন্টিক্স আর প্র্যাগমেটিক্স। সিনট্যাক্স, সিমেন্টিক্স, প্র্যাগমেটিক্স। বিংশ শতাব্দীর যেসব লিঙ্গুইস্টিক ফিলোসফার আছেন বা ভাষা দার্শনিক আছেন, তারা ভাষাটার ব্যবহারের তিনটে দিকের উপরে গুরুত্ব দিয়েছেন বা তিনটে দিকের মধ্যে পার্থক্য করেছেন। কি কি তিনটে দিক? সিনট্যাক্স, সিমেন্টিক্স, প্র্যাগমেটিক্স। বাংলা যদি করি, সিনট্যাক্স মানে পদ বিন্যাস তত্ত্ব। ভাষা বা বাক্য, এটা বাক্য নাও, সকল মানুষ হয় মরণশীল, বাক্যটার পদগুলো কিভাবে বিন্যস্ত হয়েছে সেই নিয়ে একটা মতবাদ, সিনট্যাক্স। বাক্যটার অর্থ কি? বাক্যটার অর্থ কি? বাক্য, সকল মানুষ হয় মরণশীল, এই বাক্যটা বা বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থ কি, এই নিয়ে যে আলোচনাটা সেটা হচ্ছে সিমেন্টিক্স। আর শব্দের এই যে সকল মানুষ হয় মরণশীল, এই বাক্যটার ব্যবহারিক প্রয়োগ, ব্যবহারিক প্রয়োগের উপরে গুরুত্ব দেওয়াটা, এটা হচ্ছে প্র্যাগমেটিক্স। সিনট্যাক্স এরা কি করে? তাহলে যে ভাষা দর্শনের যে শাখায় একটা বাক্যের ব্যাকরণগত গঠন শৈলী নিয়ে আলোচনা করা হয়, ব্যাকরণগতভাবে ব্যাকরণ গঠন শৈলী, যেমন ধরো রাম অনেস্ট ইজ, এইরকম হলে বাক্যটা থেকে অর্থ বোঝা যাবে না। রাম ইজ অনেস্ট অর্থ বোঝা যাবে। তিনটে কোথায় আছে? রামও আছে, অনেস্ট আছে, ইজও আছে। প্রথম বাক্যেও আছে, দ্বিতীয় বাক্যটাও আছে। তফাৎটা কোথায়? কার পরে কি ব্যবহার করতে হবে, এই ব্যাকরণগত ভাবে ব্যবহার, এটা কিন্তু গুরুত্ব। এই ব্যাকরণগত ভাবে ব্যবহারের দিকে গুরুত্ব, এর বিচারে বাক্যটার অর্থ নির্ধারণ হবে। রাম
ইজ অনেস্ট, ইজটাকে মাঝে দিতে হবে। আমাদের বাংলায় যেমন প্রথমে কর্তা থাকবে, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। এখানে না, এখানে কোনটা কর্তা আর কর্মের মাঝে বা কর্তা আর অ্যাডজেক্টিভ এদের সব মাঝে হচ্ছে ক্রিয়াকে দিতে হবে। ঠিক আছে, ভাবটা মিডিলেই থেকে যাবে, লাস্টে নয়, কিন্তু আমাদের বাংলাতে থাকে লাস্টে। তাই যে ভাষায় ব্যবহার করা হচ্ছে সেই ভাষার ব্যাকরণগত গঠন শৈলী নিয়ে আলোচনা করা হয় সিনট্যাক্সে। এটাকে বলা হয় পদবিন্যাসগত তত্ত্ব। ঠিক আছে, এটা কিন্তু কোনো বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে না। কি নিয়ে আলোচনা করে? বাক্যে ব্যবহৃত পদগুলো কিভাবে বিন্যাস করতে হবে, বিন্যস্ত করতে হবে, কিভাবে সাজাতে হবে, এটা নিয়ে আলোচনা করে সিনট্যাক্স। বারবার বলছি কথাটা মাথায় রাখো, সিনট্যাক্স। আর সিমেন্টিক্স এটা অর্থতত্ত্ব। এটা কি করে? বাক্য ও বাক্যের যে পদগুলো এইটার অর্থ নিয়ে আলোচনা করে কে? সিমেন্টিক্স। এখানে ওই সত্যতা, মিথ্যাত্ব, রেফারেন্স এই বিষয়গুলো আলোচনা করা হয়। সিমেন্টিক্স একটা বাক্য কিভাবে অর্থপূর্ণ হয়, যেটা উইটগেনস্টাইনের দর্শনে পড়েছি, রাসেলের দর্শনে পড়েছি, এগুলো হচ্ছে সিমেন্টিক্স। অর্থতত্ত্ব নিয়ে আলোচনা করছে। ভেরিফিয়েবল জিরো মিনিং সিমেন্টিক্স। বুঝতে পারছো? এরা কি কিসের উপরে গুরুত্ব দিল? বাক্য এবং বাক্য ব্যবহৃত পদগুলির অর্থ নিয়ে আলোচনা করে। অর্থতত্ত্ব, এই জন্য বাংলাটা সিমেন্টিক্স, বাংলা অর্থতত্ত্ব। 3 নম্বর হচ্ছে প্রাগমেটিক্স, প্রয়োগবাদ। এরা কি করে? ভাষার ব্যবহারের দিকে গুরুত্ব দেয়। ভাষাটা একজন ব্যক্তি, মানে আমরা ভাষা ব্যবহার করে অনেকগুলো কাজ করি, একই ভাষা ব্যবহার করছি। তুমি স্থির হয়ে দাঁড়াও, বিজনেসকে নিয়ে বললাম, তুমি স্থির হয়ে দাঁড়াও, এই কথাটাই ব্যবহার করে আমি আদেশ করতে পারি, অনুরোধ করতে পারি, নির্দেশ করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। ভাষা একই, শুধুমাত্র টোন। তুমি এখানে স্থির হয়ে দাঁড়াও, তোমাকে অবশ্যই ধমক দিচ্ছি, বকছি, তুমি এখানে স্থির হয়ে দাঁড়াও। আবার সামনে কেউ কোনো কিছু একটা, সামনে কিছু আছে, তোমাকে তুমি এখানে স্থির হয়ে দাঁড়াও, সতর্ক করছি, ওখানে তোমাকে নির্দেশ করছে। একই ভাষা ব্যবহার করছে। এরা এই প্রয়োগের দিকটাকে গুরুত্ব দিয়েছে। কারা? প্রয়োগবাদী। বোঝা গেল 3টে জিনিস। পদবিন্যাস নিয়ে আলোচনা করছে, ভাষায় ব্যবহৃত রাম অনেস্ট ইজ, রাম ইজ অনেস্ট, কিভাবে পদগুলো সাজাতে হবে, সিনট্যাক্স। বাক্যটার অর্থ কিভাবে নির্ধারণ করতে হবে, সিমেন্টিক্স। বাক্যটার অর্থ কি, পদের অর্থ কি, সিমেন্টিক্স। বাক্যটার অর্থ ব্যবহারে কিভাবে হবে, ব্যবহারিক ক্ষেত্রে আমি বাক্যটা কিভাবে ব্যবহার করছি তার উপরে বাক্যটার অর্থ নির্ভর করবে। এটা যারা বলছে তাদেরকে বলা হচ্ছে প্রাগমেটিস্ট ফিলোসফার। এইবারে আমরা যে ঊনবিংশ শতাব্দীর দার্শনিক গুলোকে পেলাম, এই ঊনবিংশ শতাব্দীর দার্শনিক গুলোর মধ্যে তাদেরকে বিশেষ করে পাবো এই ভাষা দর্শনের ক্ষেত্রে। একদম প্রাচীনে যদি একটা ধরা হয়, লক আর মিলকেও কিন্তু এদের মধ্যে জুড়ে দেওয়া হয়। রেফারেন্সিয়ালের মধ্যে লক আর মিলও চলে আসবে, কারণ এরাও শব্দের অর্থ নির্ধারণের চেষ্টা করেছিল, দেখিয়েছিল। মিলের দেখবে তোমরা প্রপার নেম পড়তে গিয়ে মিলের সঙ্গে আগে পড়েছো, তাই ওদেরকেও রাখলাম। এছাড়া আর কে কে? ফ্রেগে, রাসেল, উইটগেনস্টাইন, তারপরে যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকেরা, কার্নাপ, টারস্কি, এরা সকলে। এরা কোন দিকটার উপর গুরুত্ব দিচ্ছেন? এই যে বললাম ফ্রেগে, রাসেল, মিল, ট্রাক্টেটাসের উইটগেনস্টাইন, প্রথম পর্বে উইটগেনস্টাইন বলছি, প্রাক পর্বের উইটগেনস্টাইনের কথা বলছি। প্রাক পর্বে উইটগেনস্টাইন, লজিক্যাল পজিটিভিস্ট, কার্নাপ, টারস্কি, এদের যে কথাগুলো বললাম, এরা মূলত সিমেন্টিক্স বা থিওরি অফ মিনিং এর উপরে গুরুত্ব দিচ্ছে। ট্রুথ কন্ডিশনের উপরে গুরুত্ব আরোপ করছে। একটা বাক্যের সত্যতা নির্ধারণের শর্তগুলো কি কি হবে তার উপরে গুরুত্ব আরোপ করছে। ঠিক আছে, এরা হচ্ছে ওই যে ভাষা দর্শনের গুরুত্বপূর্ণ বা কেন্দ্রে রয়েছে কারা? ফ্রেগে, রাসেল, মিল, ট্রাক্টেটাসের উইটগেনস্টাইন, আর যদি একদম প্রাচীন ধরো তাহলে লককে ধরো, লজিক্যাল পজিটিভিস্ট, কার্নাপ, টারস্কি, এদেরকে ধরলাম। এদের ফ্রেগে, কার্নাপ, টারস্কি, এরা যে বিশ্লেষণটা করছে, এই নামগুলো লিখতে পারো।
এদের যে বিশ্লেষণগুলো, এগুলো ট্রুথ কন্ডিশনাল থিওরিজ আছে এদের, ট্রুথ কন্ডিশনাল থিওরি। এই যে ট্রুথ কন্ডিশনাল থিওরি পরবর্তীকালে সিমেন্টিক্স এর মধ্যে একটা জায়গা আসবে ট্রুথ কন্ডিশনাল থিওরি। ট্রুথ কন্ডিশনাল থিওরি এটা আবার পরবর্তী কিছু দার্শনিক, ভাষা দার্শনিক, এটা একটা লিঙ্গুইস্টিক টার্ম। ভাষা দর্শনটা কিভাবে বদলে যাচ্ছে দেখো। এই যে রাসেল মিল, ট্রাক্টাটাসের উইটনেসটাইন, লজিক্যাল পজিটিভিস্ট, কার্নাপ, এরা একটা গোত্রের ছিল, এদের মতবাদ একটা বিশেষ গোত্রের। এরপরে চলে আসছে আরেকটা বিশেষ গোত্র যেটাকে বলা হচ্ছে ট্রুথ কন্ডিশনাল থিওরি। ওদেরটা কেন থিওরি অফ মিনিং? থিওরি অফ মিনিং মানে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বে কে পেলাম আমি? থিওরি অফ মিনিং এ ফ্রেগে, রাসেল মিল, উইটনেসটাইন, প্রাক-পর্বের উইটনেসটাইন, বারবার বলছি ট্রাক্টাটাসের উইটনেসটাইন, লজিক্যাল পজিটিভিস্ট, কার্নাপ, এদেরকে লজিক্যাল পজিটিভিস্ট যদিও আরেকটা বিশেষ গোত্র থাকে কিন্তু তাও থিওরি অফ মিনিং এর মধ্যেই রয়েছে। এরপরে কি বললাম আমি? এরপরে একটা বললাম যে ডেভিডসন, সিআই লুইস, হিলারি পাটনাম আর সল ক্রিপকে, এরা হচ্ছে ট্রুথ কন্ডিশনাল থিওরির প্রবক্তা। সত্য শর্তে, এগুলো একটু আরো ভাস্ট বিষয়, এগুলো হয়তো তোমাদের সিলেবাসের জন্য রাখেনি। ডোনাল্ড ডেভিডসন, সিআই লুইস, হিলারি পাটনাম, সল ক্রিপকে, এরা ট্রুথ কন্ডিশনাল থিওরির প্রবক্তা। ঠিক আছে। এরপরে ফ্রেগে, রাসেল, কার্নাপ, এরা যে বিশ্লেষণী দর্শনটা তুলে ধরেছিল, এই বিশ্লেষণী দর্শনটার বিরুদ্ধে কোয়াইন, ভালো করে মাথায় রাখবে, নামটা মনে রাখো, কোয়াইন আর উত্তর পূর্বের উইটগেনস্টাইন মানে লজিক্যাল ইনভেস্টিগেশনস এর উইটগেনস্টাইন, এরা চরম আপত্তি তুলেছিল। ফ্রেগে, রাসেলের মতের বিরুদ্ধে চরম আপত্তি তুলেছিল। ট্রাক্টাটাসে ফ্রেগে, রাসেলের সাথে মিল রয়েছে উইটগেনস্টাইনের, বাট আবার ট্রাক্টাটাসেরও নিজেই নিজের বিরোধ করছে উইটগেনস্টাইন লজিক্যাল ইনভেস্টিগেশনে। ট্রাক্টাটাসে বলল যে একটা বাক্যের কেবল একটাই অর্থ হবে, একটাই সুনির্দিষ্ট অর্থ হবে, দিয়ে ইনভেস্টিগেশনসে গিয়ে বলছে না, একটা বাক্যের সুনির্দিষ্ট অর্থ হবে না, বাক্যটার প্রয়োগের উপরে বাক্যটার অর্থ ডিপেন্ড করবে। ওই যে বললাম উইটগেনস্টাইনের উদাহরণ থেকে বললাম, তুমি এখানে স্থির হয়ে দাঁড়াও, এই বাক্যটার একটাই অর্থ থাকতে পারে না, বাক্যটার টোনটা আর বাক্যটার ব্যবহার করব কিভাবে তার ভিত্তিতে বাক্যটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। আমি যখন বাক্যটা বলছি তখন টোনটার উপরে বাক্যটার অর্থ ডিপেন্ড করবে। এরা হচ্ছেন প্রয়োগবাদী। কি কি বললাম আমি? কোয়াইন আর পোস্ট উইটগেনস্টাইন, এরা বাক্যের ইউজের দিকে গুরুত্ব দিয়েছেন, ইউজ থিওরি অফ মিনিং। থিওরি অফ মিনিং আগের গুলো ট্রুথ কন্ডিশনাল থিওরি, ডেভিডসন, লুইস, পাটনাম, ক্রিপকে। এবারে ইউজ থিওরি অফ মিনিং, এটা হচ্ছে কে? ফ্রেগে, এই ফ্রেগে বলছে কি বলে, পোস্ট উইটগেনস্টাইন, কোয়াইন, এরা ইউজ থিওরি অফ মিনিং। এইভাবে এই ইউজ থিওরি অফ মিনিং, এইখানে আরেকটা বিশেষ ধারা যেটাকে বলা হয় একটা বিশেষ তত্ত্ব, মূল ইউজ থিওরি অফ মিনিং এর একটা বিশেষ তত্ত্ব, সেটা হচ্ছে স্পিচ অ্যাক্ট থিওরি। এই তত্ত্বটা আবার তুলে ধরলেন কে? জেল অস্টিন, পল গ্রিস, জন সাল। তার মানে কোয়াইন, পোস্ট উইটগেনস্টাইন, অস্টিন, পল গ্রিস, জন সাল, এরা সবাই হচ্ছে প্রাগম্যাটিক ইউজ থিওরি অফ মিনিং এর দলের মধ্যেই রয়ে গেল, প্রয়োগবাদী দার্শনিক ধারাটার মধ্যে রয়ে গেল। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা গেছে একদম। তাহলে আমরা দুটো দল মেন ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগটা করে নিচ্ছি যারা ভাষার অর্থতত্ত্বের উপরে গুরুত্ব দিল। তুমি যদি লিখে রাখো, ভাষার অর্থতত্ত্ব, থিওরি অফ মিনিং এর উপরে গুরুত্ব দিল। কে কে বললাম? যদি লক্ষ্যে ধরতে পারো, ফ্রেগে, রাসেল, মিল, প্রাক পর্বের উইটগেনস্টাইন, প্রি উইটগেনস্টাইন, ট্রাক্টাটাসের উইটগেনস্টাইন, কার্নাপ, টারস্কি, ডেভিডসন, লুইস, পাটনাম, ক্রিপকে, লজিক্যাল পজিটিভিস্ট। প্রথম ইউজ থিওরি অফ মিনিং এর উপরে, থিওরি অফ মিনিং গুরুত্ব দিল। ইউজ থিওরি অফ মিনিং
ব্যবহারের দিকটা, ভাষার ব্যবহারগত দিকটা, ওরা ভাষার অর্থগত দিকটা, ভাষার ব্যবহারগত দিকটার উপরে গুরুত্ব দিচ্ছে। কে কে? কোয়াইন, পোস্ট উইটগেনস্টাইন, জেল অস্টিন, পল গ্রিস, জন সাল। এটা গেল এদের স্যার ওই লাস্টের নামগুলো আরেকবার বলুন স্যার, ওই বানানগুলো অসুবিধা হচ্ছে। QUINE কোয়াইন, পোস্ট উইটগেনস্টাইন WITTGENSTIN, জেল অস্টিন, তারপরে পল গ্রিস, গ্রাইস ওকে উচ্চারণটা করে GRICE, আর জন সাল ACARLE, জন সাল। ঠিক আছে, বাস এই গেল দুটো বিশেষ ধারা। অর্থতত্ত্ব, ভাষার ব্যবহারগত দিক, ভাষার অর্থগত দিক আর ভাষার ব্যবহারগত দিক, দুটো দিকের উপর গুরুত্ব দিয়ে দুটো বিশেষ ধারা তৈরি হলো। এরপরও আবার একটা বিভাগ আছে, ওই যে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ফিলোসফির কথা বলছো, এরা রাসেল ফ্রিগে এরা সাধারণ ভাষাকে বাদ দিয়ে একটা নতুন ভাষা গড়ার পক্ষপাতী। এরা মানে লজিক্যালি পারফেক্ট ল্যাঙ্গুয়েজ গড়ার পক্ষপাতী। রাসেল, উইটগেনস্টাইন, ফ্রিগেকেও ধরতে পারি। লজিক্যালি পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, যে ভাষার প্রথম দিকে উইটগেনস্টাইন, যে ভাষার একটাই কেবল অর্থ থাকবে, এটা হচ্ছে সাধারণ ভাষা থেকে কোনো অর্থ বোঝা যাবে না, সাধারণ ভাষা থেকে দার্শনিক অর্থ বুঝতে পারবো না। একটা ভাষাকে ভালো করে ইয়ে করতে গেলে ভাষাটার যৌক্তিক আকার খুঁজে নিতে হবে, সেই আকারটার থেকে ভাষাটার অর্থ নির্ধারণ করতে হবে। লজিক্যালি পারফেক্ট ল্যাঙ্গুয়েজ গঠন করতে হবে। এখানে অক্সফোর্ডের কিছু দার্শনিক এরা এই ভাষা, এই দর্শনের জন্য এরকম কোনো পৃথক ভাষা বা আলোচনার জন্য এরকম পৃথক ভাষাকে স্বীকার করেনি। কিন্তু সাধারণ যে ভাষাগুলো, সাধারণ ভাষার সাহায্যে দার্শনিককে বুঝতে। ঠিক আছে, ভাষার মধ্যে যে কাঠামোটা আছে সেই কাঠামো খুঁজে ভাষাটার অর্থ বুঝতে হবে না। এরা বললেন যে সাধারণ ভাষাটাকে আমাকে বুঝতে হবে, সাধারণ ভাষার অর্থটাই সরাসরি বুঝতে হবে। তাই এরা অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ফিলোসফি। অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ফিলোসফি এটা বিশেষ করে পড়ে আমাদের গিলবার্ট রাইলের দর্শনটা। গিলবার্ট রাইলের আমরা বিশেষ, যখন তোমাদের স্যার যখন মানে আরো পড়ানো হবে তখন বুঝতে পারবে। রাইল বলবেন আমরা ভাষাতে কিছু বিভ্রান্তি ঘটিয়ে ফেলি, যেটা ধরো প্রাণীর ক্ষেত্রে যাওয়ার কথা, সেটা সেই কথাটা একটা বিদেহ ধরো সেটা প্রাণীর ক্ষেত্রে প্রাণীর প্রসঙ্গে যাওয়া উচিত, কিন্তু আমি সেটা অন্য কোনো বিষয়, বিমূর্ত বিষয়ের প্রতি নিয়ে চলে গেলাম। রাম ঘুমিয়ে আছে, ঠিক ঘুমিয়ে আছে কথাটা রামের ক্ষেত্রে যাই। চেয়ারটা ঘুমিয়ে আছে, যায় না। আরো একটু যাও, রবিবার ঘুমিয়ে গেছে, রবিবারটা ঘুমিয়ে আছে, রবিবারে অন্য কেউ ঘুমিয়ে আছে বলছি না, রবিবার ঘুমিয়ে আছে। দেখো কেমন একটা মিস্টেক হয়ে যাচ্ছে। এইরকম সাধারণ ভাষার মধ্যে এই মিস্টেকটা করতাম, সাধারণ ভাষার ব্যবহার রীতিটা বোঝাতাম। এইগুলো করেছিলেন কে? গিলবার্ট রাইল এইগুলো নিয়ে আলোচনা করেছেন। এটাকে বলা হতো ক্যাটাগরিক্যাল মিস্টেক। ঠিক আছে, এরা অক্সফোর্ডের সাধারণ ভাষা দার্শনিক। জেল অস্টিনও এদের মধ্যে থাকবে। গিলবার্ট রাইল, জেল অস্টিন এরা এই অক্সফোর্ডের সাধারণ ভাষা দার্শনিকের মধ্যেই। বোঝা গেল? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে এই জায়গাগুলো একটু রেডি করো তোমাদের, তারপরে এবারে যেদিনে যেটা থাকবে আমি পরের দিনে বুঝিয়ে দেবো। আজকে রাখলাম তাহলে, গুড নাইট। স্যার গুড নাইট।